আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের লাইভ সেশনটি মূলত এসএসসি 22 বেসের জন্য ওদের অ্যাসাইনমেন্ট নিয়ে যত কোয়েশ্চেন আছে আর অ্যাসাইনমেন্টগুলো কীভাবে জমা দিতে হবে বা কী করতে হবে আর আমরা তোমাদের কীভাবে হেল্প করতে পারি এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যারা তোমরা এখানে লাইভে আসো তোমরা তোমাদের এসএসসি 22 বেসের যে এসএসসি 22 বেসের যে ফ্রেন্ড আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। এসএসসি 22 বেসের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে সকল প্রশ্নের উত্তর দিব এবং অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দিব যে আমি কিভাবে অ্যাসাইনমেন্ট করব। এরপর লাস্টে তোমাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে সে কোয়েশ্চেনগুলোর আমরা আনসার দিব আস্তে আস্তে। তো আমি শুরুতেই তোমাদেরকে বলতেছি তোমরা একটু যারা জয়েন করছো তারা প্রথমত আমরা দুইটা কাজ করব। এক নাম্বার কাজ হচ্ছে আমরা লাইভটা শেয়ার করে দিব, আর দুই নাম্বার কাজ হচ্ছে আমরা কে কোন কলেজ থেকে জয়েন করছি একটু কমেন্টে জানিয়ে দিব। এসএসসি 22 বেসের আমরা কে কোন জায়গা থেকে জয়েন করছি কমেন্টে জানিয়ে দিব, কে কোন কলেজ থেকে জয়েন করছে কুইকলি আমরা কমেন্টে জানিয়ে দিই। এরপর আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব অ্যাসাইনমেন্ট নিয়ে, যে আমাদের এসএসসি 22 বেসের যে বোর্ড কর্তৃক প্রদত্ত অ্যাসাইনমেন্ট এগুলো আমরা কিভাবে লিখব, কিভাবে জমা দিব, এই সংক্রান্ত যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন আমরা ইনশাআল্লাহ আনসার দিব। তো তার আগে তোমরা সবাইকে মেনশন করে দাও, একটু কুইকলি মেনশন করো, কুইকলি একটু মেনশন করে দাও আর লাইভটা শেয়ার করে দাও। আর কে কোন কলেজ থেকে জয়েন করছে একটু জানিয়ে দাও। ঈশা বিএন কলেজ চট্টগ্রাম, নুসরাত চিটাগং কলেজ, জাকারিয়া ইসলাম ইসলামিয়া ডিগ্রি কলেজ, নিপু মহাজনাট অ্যাপার স্কুল অ্যান্ড কলেজ, অর্পশন গুপ্ত ওপেন হাজি মোহাম্মদ মহসিন কলেজ, কৌশিক এগ্রিকালচারাল কলেজ, স্নেহা কাপাসগোলা মহিলা কলেজ, হামিদা সাবিহা গভর্নমেন্ট উইমেন কলেজ চিটাগং, ওকে অন্তর্দেব রোহিত বিএফ শাইন কলেজ, কারা অনেকে জয়েন করতেছে। তো আমরা এখনই অ্যাসাইনমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি আমার আলোচনাটা খুব একটা দীর্ঘায়িত করব না, আমি আমার আলোচনাটা দুই ভাগে বিভক্ত করব। এক নম্বর আলোচনা হচ্ছে আমি ব্রিফলি যেই ইনফরমেশানগুলো তোমাকে দেওয়া দরকার বোর্ড কর্তৃক প্রদত্ত সেগুলো আমি ডিটেলস বলে দিব। দেন হচ্ছে তোমরা আমাকে কোয়েশ্চেন করবা, ভাই এই জিনিসটা কীভাবে করবো, এটা কী করবো, এটা এইভাবে না করে এভাবে করলে কী হবে, মানে এনি কাইন্ড অফ কোয়েশ্চেন তুমি আমাকে করবা। তবে হোপফুলি আমি প্রথমে যে আলোচনা করব সে আলোচনার মধ্যে তোমার ম্যাক্সিমাম যে কোয়েশ্চেনগুলো সে কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে ইনশাল্লাহ। সো শুরুতে আমি বলবো যে তোমরা শুরুতে একটু ধৈর্য ধারণ করে দেখবা যে আমরা কী বলতেছি সেগুলো শুনবা। এরপর হচ্ছে তোমাদেরকে আমি পুরো জিনিসটা ব্যাখ্যা করবো আর কি।
আর আমি আবারও বলতেছি আমরা আলোচনা করতেছি হচ্ছে এইচএসসি 22 বেস নিয়ে, এইচএসসি 22 বেসের অ্যাসাইনমেন্ট নিয়ে। আর 21 বেস নিয়ে আমরা পরে কিছুদিনের মধ্যে আরেকটা আলোচনা করব, তারা অনেকেই সাজেশনস আছে, তো ব্যাপার না, আমরা আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের এইচএসসি 22। ওকে, তো সবাই কেমন আছে একটু কমেন্টে জানাও। অলমোস্ট 150+ আমাদের অলরেডি জয়েন করছে, তো তোমরা কেমন আছো একটু কমেন্টে জানাও। এই প্যান্টটা একটু করে দাও। সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও, সবাই কেমন আছো কমেন্টে একটু জানাও। আর হচ্ছে আমি বোর্ড কর্তৃক প্রদত্ত তোমাদের যত ইনফরমেশন আছে, অ্যাকচুয়ালি আমি একটা খাতার মধ্যে সবগুলা মানে তোমরা তো তোমাদের একটা বদ অভ্যাস হচ্ছে কি জানো, বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে সব কিছু বলে দিছে অ্যাকচুয়ালি, মানে বোর্ড থেকে নোটিশ আকারে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট বলে দিছে তোমরা কী করতে হবে, কীভাবে মূল্যায়ন করবে, কীভাবে জমা দিবে, সব কিছু বলে দেওয়া আছে। বাট তোমাদের একটা বদ অভ্যাস হচ্ছে এত বড় নোটিশ কে পড়বে, মানে আমাদের এটা একটা বাস্তব চিরন্তন সত্য কথা, এত বড় নোটিশ পড়ে কি হবে, কিন্তু সেই বড় নোটিশে সব কিছুই আমাদের সুন্দরভাবে সাজানো আছে। তো আমি সেই বড় নোটিশ থেকে তোমার মেন পয়েন্টগুলো আমি একটা খাতার মধ্যে নোট ডাউন করছি, সেই পয়েন্টগুলোর ভিত্তিতে আমি তোমাদেরকে বলে দিব যে কীভাবে কী করতে হবে না করতে হবে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সবাই ভালো আছে। ওকে, ভালো আছি, ওই কারণে তো তোমাদের সামনে আসি হাজির হয়েছি। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই লাইভটা এইচএসসি 22 বেসে কি শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য? প্রথম কথা হচ্ছে না, এখানে সায়েন্সের স্টুডেন্টদের জন্য না, লাইভটা হচ্ছে সবার জন্য অ্যাকচুয়ালি, কারণ নিয়মকানুন তো সবার জন্য সেম, হয়তো সাবজেক্টটা সবার জন্য ভিন্ন। ওই কারণে এক্সাম্পল দেওয়ার সময় আমি বাংলা দিয়ে এক্সাম্পল দিব, মানে একটা সাবজেক্টের অ্যাসাইনমেন্টটা তুমি কিভাবে লিখবা সেটার এক্সাম্পল দিব ফাইনালি। সেই এক্সাম্পল দেওয়ার সময় আমি বাংলার এক্সাম্পলটা দিব, কারণ বাংলাটা সবার আছে, তাহলে মোটামুটি সায়েন্স কমার্স আর্টস সবাই হয়তো ইম্পর্টেশনগুলো পেয়ে উপকৃত হবে আর কি। হ্যাঁ, তো আমি শুরু করি। তো আমি শুরু করার সময় প্রথমে তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বোর্ডের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্টত উল্লেখ আছে এই অ্যাসাইনমেন্টের আলোকে শিক্ষা বোর্ড চাইলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রটা বিবেচনা করতে পারে, সেক্ষেত্রে এটা আমাদের কার্যকর হবে, এই অ্যাসাইনমেন্টটা তখন কাউন্ট হবে। ওই কারণে এটাকে গুরুত্বের সহিত নেওয়ার জন্য বলা হয়েছে। দ্যাট মিনস তুমি বুঝতেই পারতেছো, বোর্ড বলেই দিছে এই অ্যাসাইনমেন্টটা খুব বেশি ইম্পর্ট্যান্ট পরবর্তী শ্রেণীতে ওঠার জন্য, সো এটা নিয়ে অবহেলা করা যাবে না। 2 নাম্বার কথা হচ্ছে বোর্ড থেকে কিন্তু সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, বোর্ড থেকে কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা স্টুডেন্টের এই যে অ্যাসাইনমেন্টের অনুপস্থিতি নিশ্চিত করা হয়। এর মানে কি, এটা অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এক্সামের মতো, এটা একটা এক্সাম। বাট আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করবে, প্রথম 2টা অ্যাসাইনমেন্টে খুব তারা মানে সেই লেভেলের ফিনিক থাকবে, তারা সেই লেভেলে এক্সাইটেড, তখন 3 পৃষ্ঠার জায়গায় 6 পৃষ্ঠা লিখবে। এরপরে দেখা যাবে 3-4 নাম্বার থেকে তারা যে কাজটা করবে, মানে যেটা 5 পৃষ্ঠা লেখা দরকার সেটা 2 পৃষ্ঠায় ছাড়াই দিবে। তো এভাবে করা যাবে না, কারণ সবগুলোই তোমার বিবেচনা করা হবে। সো তোমাকে প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে সমান গুরুত্ব দিতে হবে। সো আসো আমরা একটা নিয়ে কথা বলি। আমরা ওভারঅল কথা বলবো হচ্ছে কিভাবে অ্যাসাইনমেন্ট করব না করব, বোর্ড কর্তৃক নির্দেশনা। সো আমি আমার নির্দেশনা শুরু করতেছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ ইফতেখার হোসেন ইমু, বর্তমানে হচ্ছে বেকার আছি, যে চুয়েট থেকে বের হয়েছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে কিছুদিন আগে বের হয়েছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। আর হচ্ছে আমার কলেজ ছিল চিটাগং কলেজ, আর হচ্ছে আরেকটা পরিচয় আছে সেটা হচ্ছে মডুলাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের ফাউন্ডার, আর প্লাস হচ্ছে পাশাপাশি টিচার। তো আসো আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের অ্যাসাইনমেন্টের আমি মেন পয়েন্টগুলো আমি এখানে উল্লেখ করছি, তোমরা একটু শুনতে থাকো। তোমাদের যাবতীয় কোয়েশ্চেন, আমি বারবার বলতেছি, তোমাদের সবগুলো কোয়েশ্চেন আনসার ম্যাক্সিমাম পেয়ে যাবা। আমার কথা বলে শেষ হলেও যদি তুমি কোয়েশ্চেন আনসার না পাও, দেন তুমি কোয়েশ্চেন করবা, আমি তোমাকে ইনশাল্লাহ আনসার দিব। আমি সর্বোচ্চ চেষ্টা করব রেফারেন্স সহ আনসার দিতে। তো আসো আমি প্রথমত বলি, তোমাদের যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টগুলো প্রতি সপ্তাহে দেওয়া হবে, অ্যাসাইনমেন্টের নোটিশ প্রতি সপ্তাহে দেওয়া হবে, এবং বোর্ড অনুযায়ী সেটা হচ্ছে 14 জুন থেকে কার্যকর। আজকে কয় জুন? আজকে হচ্ছে 16 জুন। সো অ্যাসাইনমেন্টটা কিন্তু 14 জুন থেকে কার্যকর। 14 জুন কী বার ছিল? হোপফুলি সোমবার ছিল। এর মানে মোটামুটি আইডিয়া করা যায় প্রতি সোমবারে তুমি হয়তো নোটিশ পাবে একটা করে, কারণ প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট। বোর্ড বলে দিছে প্রতি সপ্তাহে তুমি 2টা করে অ্যাসাইনমেন্ট পাবা, এর মানে তোমাকে প্রতি সপ্তাহে 2টা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। দেন আসো তোমার অ্যাসাইনমেন্টগুলো তুমি কোথায় পাবা? মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইটটা আছে www.tnbs
dshi.gov.bd এই ওয়েবসাইটে আছে। তবে তোমার চিন্তার কোনো কারণ নাই, আমাদের তোমরা অলরেডি জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট সলভের জন্য আমরা একটা অলরেডি গ্রুপ করছি। সেখানে আমরা প্রত্যেকটা যে যখনই বোর্ড থেকে নোটিশ দিবে আমরা সেটা তোমাদেরকে দিয়ে দিব, সো তোমাদের আর কষ্ট হবে না। এটা সেকেন্ড কথা হচ্ছে, তোমরা নোটিশটা পড়লে অনেকে একটা ওয়ার্ড নিয়ে একটু জটিলতায় পড়বে, সেটা হচ্ছে রুব্রিক্স। রুব্রিক্স নামে একটা ওয়ার্ড আছে। সো আমি রুব্রিক্সের মিনিংটা বলি। রুব্রিক্স মানে হচ্ছে নির্দেশনামূলক মূল্যায়ন। আই রিপিট এগেইন, রুব্রিক্স মানে হচ্ছে তোমার নির্দেশনামূলকভাবে মূল্যায়ন। এর মানে বোর্ড যেভাবে নির্দেশনা দিছে সেই নির্দেশনার ভিত্তিতে যদি মূল্যায়ন করে তাকে বলা হচ্ছে বোর্ড কর্তৃক প্রদত্ত রুব্রিক্স। তুমি যদি অলরেডি তোমার এই যে অলরেডি অনেকে অ্যাসাইনমেন্ট দেখছো, তো তুমি অ্যাসাইনমেন্টের দিকে যদি তুমি তাকায় দেখো, সেক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তুমি দেখবা প্রত্যেকটার ক্ষেত্রে শিখনফল দেওয়া আছে, ওইখানে আবার হিন্টস দেওয়া আছে তোমার কি কি অ্যাড করতে হবে। সেই ব্যাপারগুলো মাথায় না রাখলে কিন্তু তুমি ঝামেলায় পড়বা। এবং তুমি দেখবা সেখানে 4টা গড় করা আছে, 1 2 3 4 মূল্যায়ন। তুমি কিভাবে লিখলে কেমন মার্কস দিতে হবে সেটা সেখানে বলা আছে। সো তুমি বুঝতে পারতেছো, রুব্রিক্স মানে হচ্ছে বোর্ড যেভাবে নির্দেশ দিছে সেইভাবে তোমাকে মূল্যায়ন করবে, সেইভাবে তোমাকে মার্কিং করবে। কত মার্কিং কীভাবে আমি আস্তে আস্তে বলতেছি। সো প্রথমত রুব্রিক্স মানে বুঝছো তো, যে বোর্ড কর্তৃক যেভাবে বলছে ঠিক সেভাবে মূল্যায়ন করতে হবে, এটা হচ্ছে বোর্ডের জন্য রুব্রিক্স। ওকে, নেক্সট। এবার আসো, এই মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের যে শিক্ষণফলটা দিবে, শিক্ষণফলটা গুরুত্বপূর্ণ। আমি যখন এক্সাম্পল দিব তখন আসবো। দেন হচ্ছে তোমাদের প্রতি সপ্তাহে 2টা করে তোমার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। সেই 2টা করে অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহে এরকম 30টা সপ্তাহ। আই রিপিট অ্যাগেইন, 30 উইকস, 30 সপ্তাহ। 30 সপ্তাহ, আজ এই উইকটা হচ্ছে প্রথম সপ্তাহ। এরকম 30টা সপ্তাহ এক উইকে যদি, এই একটু গুণ করো তো দেখি তোমরা পারো কি না গুণ। এক উইকে যদি 2টা করে অ্যাসাইনমেন্ট সাবমিট করা লাগে, 30 উইকসে কয়টা অ্যাসাইনমেন্ট সাবমিট করা লাগবে দেখি, গুণ কয়জনে পারো? 30 দুগুণে কত দেখি কয়জনে পারো? নাকি গুণ ভুলে গেছো? আমাদের এমন এক অবস্থা হয়েছে বুঝছো, বিশেষ করে ইন্টারমিডিয়েটে ওঠার পর মানুষ এত বেশি ক্যালকুলেটর ইউজ করে, তারা 30 দুগুণ কত জিজ্ঞেস করলে তারা ক্যালকুলেটরকে জিজ্ঞেস করবে 30 × 2 = কত, দেন তারা বলবে হোপফুলি ইটস 60। এখন আমাদের লাইব্রেরি 260। ওকে, আচ্ছা আসি। আসলে বুঝছো, খালি কথা বললে ভালো লাগবে না, একটু মাঝে মাঝে একটু জোকস করা বেটার। তো আসলে আমরা বলি, তাহলে তোমাকে প্রতি সপ্তাহে 2টা করে টোটাল কয়টা? 60টা তোমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এই 60টা সবগুলোই তোমাকে পরীক্ষার খাতার মতো করে দিতে হবে। কীভাবে পরীক্ষার খাতার মতো খাতা বানাবো আমি বলে দিব। নেক্সট, এবার আসি কোনটার জন্য কয়টা অ্যাসাইনমেন্ট। বাংলার জন্য টোটাল অ্যাসাইনমেন্ট হচ্ছে 10টা। এবার হচ্ছে দেখো, বাংলার জন্য টোটাল অ্যাসাইনমেন্ট 10টা। তোমাদেরকে আমি কিছুক্ষণ পরে যখন কিভাবে ফ্রন্ট পেজ লিখবা, মানে আমি যে খাতাটা জমা দিব, খাতার প্রথম পৃষ্ঠাটা কেমন হবে সেটা যখন দিব, তখন সেখানে একটা কথা উল্লেখ থাকবে, অ্যাসাইনমেন্ট নাম্বার, অ্যাসাইনমেন্ট নং। অ্যাসাইনমেন্ট নং মানে হচ্ছে এটা কত নম্বর অ্যাসাইনমেন্ট। বাংলাতে টোটাল অ্যাসাইনমেন্ট দিতে হবে 10টা। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে 1 2 3 4 1 to 10। সো তুমি প্রথম এই উইকে যে বাংলা অ্যাসাইনমেন্টটা তোমাকে দিল না, এটার অ্যাসাইনমেন্ট নং হচ্ছে 1। এই উইকে তোমার ফিজিক্সের একটা অ্যাসাইনমেন্ট দিল, এটার অ্যাসাইনমেন্ট নং হচ্ছে 1। সো মানে ফিজিক্সের প্রথম অ্যাসাইনমেন্টটা 1। তোমরা এটা মনে করিও না এটা সপ্তাহ না, কিন্তু বাংলায় 10টা অ্যাসাইনমেন্ট, সবাইকে 1 2 করে বলবো। অনেকে এটার মধ্যে ঝামেলা করে ফেলবে, সপ্তাহ না, উইক না, এটা প্রথম উইক প্রথম অ্যাসাইনমেন্ট। বাট তোমার মনে করো এই উইকে কোনো রসায়ন দেয় নাই, মনে করো 3 নম্বর উইকে রসায়ন দিবে, তখন কিন্তু সেটা আবার অ্যাসাইনমেন্ট নাম্বার 3 না, সেটা অ্যাসাইনমেন্ট নাম্বার 1 রসায়নের জন্য। সো বাংলার জন্য টোটাল 10টা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের নাম্বার হবে হচ্ছে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম্বার। ইংরেজির জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট নেওয়া হবে 10টা। আইসিটির জন্য অ্যাসাইনমেন্ট নেওয়া হবে 4টা, 4। সো আইসিটির অ্যাসাইনমেন্ট নাম্বার 1 থেকে 4। তারপর হচ্ছে রসায়ন, কেমিস্ট্রির জন্য তোমার নেওয়া হবে 10টা। কেমিস্ট্রির রেসপেক্টে যেমন অন্যান্য গ্রুপগুলা, যেমন সায়েন্স কমার্স আর্টসের কথা যদি চিন্তা করি, তাদের ক্ষেত্রে ইতিহাস আছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আছে, ব্যবসায়ী সংগঠন আছে। তো এই ধরনের সাবজেক্টগুলো যার যেটা আছে সেক্ষেত্রে 10টা করে অ্যাসাইনমেন্ট। ফিজিক্সের ক্ষেত্রে তোমার 10টা অ্যাসাইনমেন্ট, জীববিজ্ঞান বায়োলজির ক্ষেত্রে 8টা অ্যাসাইনমেন্ট, হায়ার ম্যাথের ক্ষেত্রে 8টা অ্যাসাইনমেন্ট। টোটাল অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 60টা। এবার আসো
প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে কত মার্কস বলে রাখা ভালো। প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট, আচ্ছা তোমরা অনেকে কোয়েশ্চেন করতে, যেমন একজনে কোয়েশ্চেন করলো কালার পেন ইউজ করে লেখা যাবে কি না। আমি সবগুলোর আনসার ধাপে ধাপে দিচ্ছি, তবে তোমাদের কোয়েশ্চেনগুলোর আনসার আমি লাস্টের দিকে দিব। হ্যাঁ, এখন বললে আমি কমেন্টগুলো দেখতেছি না, সো তোমরা কথাগুলো আগে শোনো, দেন লাস্টের দিকে তুমি কোয়েশ্চেন করিও। হ্যাঁ, মোটামুটি 20 থেকে 30 মিনিটের ভিতরে আমি পুরোটা গুছাই দিচ্ছি। তাহলে আসো, তোমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে মার্কস হবে 20। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে মার্কস কত? 20। বোর্ড কর্তৃক নির্দেশনা দেওয়া আছে, তুমি 20-এ কত পাইলা তাকে শতকরাতে প্রকাশ করার জন্য। দ্যাট মিনস তুমি খেয়াল করো, তুমি যদি 20-এ 20 পাও, বোর্ড কিন্তু এটাকে 100%-এ কনভার্ট করবে। এর মানে তুমি 20-এ 20 পাওয়া মানে 100 আউট অফ 100। তুমি 20-এর মধ্যে পাইলা হচ্ছে 18, তাহলে তুমি 100-এর মধ্যে পাইলা হচ্ছে 90। কারণ 20টা 100-এর 5 ভাগের 1 ভাগ, তাহলে তাকে 5 দ্বারা গুণ করলে 100%-এ কনভার্ট হয়ে যাবে। তাহলে বোর্ড কর্তৃক নির্দেশনা অনুযায়ী তোমার 20 মার্কসের যে এক্সামটা, সেই 20 মার্কসের এক্সামটাকে 100%-এ কনভার্ট করা হয়। সো তুমি 20-এর মধ্যে কত পাইলা তাকে 100-এ কনভার্ট করা হবে, কিন্তু তোমার মার্কিং করা হবে 20-এর মধ্যে, আউট অফ 20 মার্কিং করা হবে। আর তোমরা দেখো সর্বোচ্চ চেষ্টা করবা যাতে করে 20 আউট অফ 20 রাখা যায়, যেটাকে আমরা অতি উত্তম বলি, সবচেয়ে ভালো বলি। তা আসো আমরা আস্তে আস্তে বলবো ধাপগুলা। এবার প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট, তাহলে দেখো তোমাদেরকে টোটাল 60টা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। দেন এই 60টা অ্যাসাইনমেন্ট সবগুলাকে যে কাজটা করা হবে, এই 60টা অ্যাসাইনমেন্ট সবগুলোকে তোমার এই যে কম্পেয়ার করে দেন তোমাদের একটা ফাইনাল, তোমার পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে হেল্প হবে। তো তবে বোর্ডে কিন্তু একটা কথা বলা আছে, যদি প্রয়োজন হয় এই অ্যাসাইনমেন্টগুলোর ভিত্তিতে বিবেচনা করা হবে। দ্যাট মিনস স্কুল কলেজ খোলার পর যদি সরকার নির্দেশনা চেঞ্জ করে সেটা তাদের ব্যাপার, বাট যদি স্কুল কলেজ এর মধ্যে না খুলে তখন কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো অনেক বেশি হেল্প করবে, জাস্ট লাইক এক্সামের মতো। সো এগুলো তোমাকে গুরুত্বের সহিত দেখতে হবে। আর দেখো এখানে টোটাল 30 সপ্তাহ দিতে হবে। 30 সপ্তাহ মিনস 6 থেকে 7 মাস। এর মানে বুঝতেই পারতেছো, আগামী 6 থেকে 7 মাস তোমাকে অ্যাসাইনমেন্টের উপর থাকতে হবে যদি স্কুল কলেজ না খুললে এটা ভিন্ন ব্যাপার। এবার আসি অ্যাসাইনমেন্ট কোথায় জমা দিব। অ্যাসাইনমেন্ট তোমাকে কলেজে জমা দিতে হবে। যে কলেজের স্টুডেন্ট সেই কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিব। আই রিপিট এগেইন, তুমি যে কলেজের স্টুডেন্ট সেই কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিব। এখন আমি জানি অনেক স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেন করবে, ভাইয়া আমার কলেজ হচ্ছে ঢাকাতে, আমি নটরডেমে ভর্তি হয়েছি, কিন্তু আমার বাড়ি তো হচ্ছে ভাই কিশোরগঞ্জে, এখন তাহলে আমি কি করব। সেক্ষেত্রে গভর্নমেন্ট বলে দিছে, যদি এমন হয় তোমার কলেজ থেকে তোমার বাসাটা অনেক দূরে, যেখান থেকে প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট সাবমিট করা পসিবল না, সেক্ষেত্রে বোর্ড বলে দিছে দায়িত্বটা তাদের না, দায়িত্বটা হচ্ছে তোমার আর তোমার কলেজের প্রধান শিক্ষকের। দ্যাট মিনস তুমি তোমার কলেজের প্রধান শিক্ষকের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে। আমি আবারও বলতেছি, এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, কারণ এখন অনেক স্টুডেন্ট তারা শহরের কলেজগুলোতে পড়ে কিন্তু গ্রামের বাড়িতে অবস্থান করতেছে। গ্রাম থেকে প্রতিদিন শহরে গিয়ে দেওয়া পসিবল না। সেক্ষেত্রে তোমাদের কাজ কি, তোমরা তোমাদের কলেজের যে কোনো ওরা বলছে প্রধান শিক্ষকের সাথে বা তোমাদের কোর্স কোঅর্ডিনেটর যা আছে, কোঅর্ডিনেটর মানে যে কোনো তোমাদের কলেজের টিচারদের হেল্প নিবা, যে কীভাবে আমরা এই যে অ্যাসাইনমেন্টটা জমা দিব। এটা কিন্তু তোমাকে প্রথম অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন যেদিন, তার আগে করতে হবে। তুমি যেদিন শেষ অ্যাসাইনমেন্ট যাই বললা, স্যার আমি তো অনেক দূরে আটকে গিয়েছি, আমি কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিব, কাজ হবে না। সো কাজ আগেই করতে হবে। এবং এই কাজ করার ক্ষেত্রে অনেকে ঝামেলায় পড়বে কোন জায়গায় জানো, আজকে বুধবার কালকে বৃহস্পতিবার, লেট করলে স্কুল বন্ধ হয়ে যাবে, কলেজ বন্ধ হয়ে যাবে। সো যোগাযোগ করবা অবশ্যই কালকে বৃহস্পতিবারের ভিতরে সবাই কলেজের সাথে যোগাযোগ করবা। তারা যেভাবে বলে তুমি সেভাবে এটা তো তারা যেভাবে বলবে সেভাবে তুমি এটা পাঠাবা। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসো, কারো কলেজ যদি এটা বলে তোমরা সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে জমা দিবা বা কুরিয়ার করবা, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে অ্যাসাইনমেন্টগুলো বাসায় রাখার ক্ষেত্রে এগুলা যত্ন করে রাখবা। ওকে, এবার আসি আমাদের গেল। আচ্ছা, আমি এবার ইম্পর্টেন্ট কথা বলি। আচ্ছা, প্রথম কথা ভাইয়া, আমি যে একটা খাতা লিখবো, ভালো করে খেয়াল করো, আমি যে একটা খাতা জমা দিব, খাতাটা এমন হবে, আমি বলে দিচ্ছি খাতা কেমন হবে। খাতার প্রথম যে পেজটা, যেটাকে আমরা ফ্রন্ট পেজ বলি, কাভার পেজ বলি, ওই কাভার পেজে তোমার ইনফরমেশান থাকবে। আই রিপিট এগেইন, কাভার পেজে তোমার ইনফরমেশান থাকবে। তুমি প্রশ্নের উত্তর পরবর্তী পৃষ্ঠা থেকে শুরু করো। এবার আসো, কাভার পেজে কোন ব্যাপারগুলো উল্লেখ করতে হবে। এক নাম্বার হচ্ছে তোমাকে তোমার নাম উল্লেখ করতে হবে।
এবং এই নাম উল্লেখ করার ক্ষেত্রে আমি বলে দিই তোমার পুরা নাম যেভাবে তুমি সার্টিফিকেটে লিখো জাস্ট লাইক দ্যাট, অর্থাৎ যেভাবে তুমি অভ্যস্ত সেই নামটাই লিখবা, যেহেতু এটা এক্সাম। এরপর হচ্ছে শ্রেণী লিখতে হবে, তুমি কোন শ্রেণীর স্টুডেন্ট সেই শ্রেণীটা লিখতে হবে। দেন হচ্ছে আইডি বা রোল নাম্বার, তুমি যে কলেজে সেই কলেজে তোমার যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা লিখতে হবে। দেন হচ্ছে বিষয়, তুমি কোন বিষয়ের এক্সাম দিচ্ছ সেই বিষয়ের নামটা লিখতে হবে, এগুলো সব ফ্রন্ট পেজে ইনফরমেশনগুলো থাকবে। এরপর হচ্ছে শিরোনাম, অ্যাসাইনমেন্টের শিরোনাম, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি সাজেস্ট করি তুমি তোমার ফ্রন্ট পেজের একেবারে উপরেই আগে অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখে ফেলবা, যে তুমি কিসের জন্য অ্যাসাইনমেন্ট লিখতেছ, যেই শিরোনামটা সেই শিরোনামটা তুমি টপে দিয়ে দিবা। শিরোনাম অবশ্যই উল্লেখ করতে হবে, বলে দিয়েছে তারা, শিরোনাম অবশ্যই উল্লেখ করতে হবে। এবং এটা কত নাম্বার অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের নাম্বার উল্লেখ করতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম, অ্যাসাইনমেন্টের নাম্বার পূরণ করা আবশ্যক। এবার হচ্ছে তারপর হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তোমার কলেজের নামটা উল্লেখ করতে হবে। তুমি কোন গ্রুপের স্টুডেন্ট সেটা উল্লেখ করতে হবে, তুমি কি সায়েন্স নাকি কমার্স নাকি আর্টস, তুমি যে গ্রুপ সেই গ্রুপটা উল্লেখ করবা। এরপর তো তোমার সেকশনটা উল্লেখ করতে হবে, তুমি কোন সেকশনের স্টুডেন্ট, অনেকগুলো ম্যাক্সিমাম কলেজে এরকম থাকে এ সেকশন, বি সেকশন, সি সেকশন, তুমি কোন সেকশন সেটাও উল্লেখ করতে হবে। আবারও বলছি তুমি কোন সেকশন সেটাও উল্লেখ করতে হবে, তোমার রোল নাম্বার উল্লেখ করতে হবে, তোমার নাম উল্লেখ করতে হবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম উল্লেখ করতে হবে, অ্যাসাইনমেন্টের নাম্বার উল্লেখ করতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, জমাদানের তারিখ, তুমি কয় তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিছো সেটা লিখবা। যেদিন অ্যাসাইনমেন্ট তুমি করতেছো সেদিন জাস্ট লিখে রাখবা জমাদানের তারিখ, বাট তারিখটা লিখবা না, তারিখটা কলেজে জমা দেওয়ার সময় তুমি লিখবা, মানে যাতে করে রেকর্ড থাকে তুমি কয় তারিখে অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছ। সো জমাদানের তারিখ তুমি অ্যাসাইনমেন্ট করার সময় লিখবা না, এটা ব্ল্যাঙ্ক রাখবা, পরে লিখবা। তাহলে আমি আবারও বলতেছি, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তোমার কোন পত্র, তুমি বাংলা এক্সাম দিচ্ছ, এটাকে বাংলা কিন্তু দুইটা পত্র আছে, সো শুধু বাংলা লিখলে হবে না, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এভাবে লিখতে হবে। এরপর হচ্ছে তোমার তুমি তো এইচএসসি, এটা তো অবশ্যই উল্লেখ থাকবে। হ্যাঁ, এই তো যেহেতু তোমার ক্লাস আছে, এই ব্যাপারগুলা আমি আবার বলতেছি তোমাদেরকে ইম্পর্টেন্ট কথাগুলা কি কি উল্লেখ রাখবো। তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, দ্যাট মিনস তুমি কোন কলেজের স্টুডেন্ট, তুমি তোমার গ্রুপ কি, সায়েন্স কমার্স নাকি আর্টস, তোমার সেকশন কি, সাজাবা তোমার মতো সিরিয়াল, তোমার সেকশন কি, তুমি ওই কলেজের কোন সেকশনের স্টুডেন্ট, তুমি কোন বিষয়ের এক্সাম দিচ্ছ, কোন পত্র সেটা সহ, প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্র। তারপর হচ্ছে তোমার পুরো নাম লিখতে হবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম সুন্দরভাবে লিখতে হবে, সেটা কত নাম্বার অ্যাসাইনমেন্ট সেটাও লিখতে হবে। যেমন বাংলার মধ্যে তুমি 10টা অ্যাসাইনমেন্ট দিবা, তাহলে প্রত্যেকটার নাম্বার হবে 1, 2, 3 এরকম অ্যাসাইনমেন্ট নাম্বার। তুমি কয় তারিখে জমা দিচ্ছ সেই তারিখটা উল্লেখ করতে হবে। আশা করি আমি তোমাদের ক্ষেত্রে বিষয়টা উল্লেখ করতে পারছি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, বিষয় কোড, তোমাদের বোর্ড থেকে যখন নোটিশ দিবে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোড দেওয়া থাকে, সাবজেক্ট কোড, এই সাবজেক্ট কোডটাও লিখতে হবে। আশা করি বুঝতে পারছো ফ্রন্ট পেজে কী কী লিখবা, এগুলো হচ্ছে কাভার পেজে লিখবা। এই কাভার পেজে সবসময় এই ইনফরমেশনগুলো থাকবে, সবসময় কাভার পেজে এই ইনফরমেশনগুলো থাকবে। বাসা দূরে হলে কি করতে হবে, যে অলরেডি আমি বলে ফেলছি, বাসা যাদের দূরে কলেজ থেকে তারা কলেজের শিক্ষকের সাথে যোগাযোগ করবা, ওনারা তোমাকে সাজেশন দিবে। বোর্ড বলে দিছে যাতে করে তোমরা কলেজের টিচারের সাথে যোগাযোগ করো, তোমরা যাতে কলেজের টিচারের সাথে যোগাযোগ করো সেটা বোর্ড কর্তৃক বলে দেওয়া আছে। আশা করি আমি এটা বুঝাইতে পারছি। আচ্ছা, এবার আসো মূল্যায়ন, ভালোভাবে খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট। ভাইয়া আমি কয়দিন পরে আমি দেখবো, ভাইয়া আমি তো খুব সুন্দর করে লিখেছি, খুব সুন্দর করে গোটা করে লিখেছি, কত সময় আমি ব্যয় করেছি, কিন্তু দেখেন ভাই আমি কী ধরনের মার্কস পেয়েছি, আমি তো আমার নিজের ইজ্জতটাকে মেরে দিয়েছি। হ্যাঁ, এই ধরনের কথা কিছুদিন পর আসবে। সো তুমি এই ধরনের কথা বলে লাভ হবে না, এখনই বুঝতে হবে কীভাবে মূল্যায়ন করতে হবে। তোমরা আসলে বুঝো না, অনেকে জানো না কীভাবে মূল্যায়ন করতে পারে, পরে বলবা আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। আসলে তুমি মূল্যায়নের মতো কোনো কাজই করো নাই। আর বাবা, তুমি যদি মূল্যায়নের মতো কাজই না করো, তোমাকে অবমূল্যায়ন করবে নাকি, মূল্যায়ন করবে নাকি? এবার আসো ভাইয়া, শিরোনাম তো কাভার পেজের উপরে লিখবো, কী লিখছ? আচ্ছা এই আমি তোমাদের কোয়েশ্চেনগুলো আনসার পরে দিব। হ্যাঁ, এখন আমি কোয়েশ্চেন আনসার দিচ্ছি না, আমি আমার কথাগুলো বলতেছি। ওকে, আমরা একটু সামনের দিকে যাই। আসো, তো আমি বলছি মূল্যায়নটা বোর্ড যেভাবে বলছে সেভাবে মূল্যায়ন করা হবে, বোর্ড কর্তৃক যেভাবে বলা আছে ঠিক সেমেস্টারে মূল্যায়ন করতে হবে। আর সেই মূল্যায়নটাকে আমরা বলি হচ্ছে রুব্রিক্স। ওকে, বোর্ড বলে দিছে সাদা কাগজে স্বহস্তে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন,
ভালোভাবে খেয়াল করো, অ্যাসাইনমেন্ট সাদা কাগজে লিখতে হবে, ডিফারেন্ট কালার লিখলে হবে না, সাদা কাগজে তোমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে। এরপর স্বহস্তে মানে নিজের হাতে লিখতে হবে। আমি লিখলাম প্রথম অ্যাসাইনমেন্ট, পরে চিন্তা করলাম আমি তো কাজ করতেছি, মোবাইল টিপতেছি, আমার অনেক কাজ, ফেসবুক ইউজ করতেছি, আমার ছোটো ভাই তো বসে আছে, তাকে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই। আমার এক বন্ধু অ্যাসাইনমেন্ট করছে, সেটা তো দেখে দেখে লিখবে, কোনো সমস্যা নেই, আমার ছোটো ভাইরে দিয়ে দিই, সে লিখে দিবে আর কি। হ্যাঁ, ধরাটা জায়গা মতো খেয়ে যাবা, কারণ বোর্ড বলে দিছে স্বহস্তে অন্যের হস্তে করিয়া কাজ। তুমি অন্যের হস্তে যদি কাজ করো তখন ঝামেলায় পড়ে যাবা, তোমাকে নিজের হাতেই নিজের অ্যাসাইনমেন্ট করতে হবে। সো অন্যকে দিয়ে করানোর চিন্তা কেউ করলে সেটা ভুলিয়ে যাও। বাহ, হামিদা সাবিয়া খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে। স্যার কি আমার বাসায় এসে দেখে যাবে যে আমার হাতের লেখাটা কেমন? জি না, স্যার দেখবে না। আপনি আপনার সার্টিফিকেটে, মহামূল্যবান সার্টিফিকেটগুলোতে খুব সুন্দর করিয়া নিজের একটা সাইন দেন, সেই সাইনটাই বলে দে আপনার হাতের লেখা কী ধরনের। সো এটা নিয়ে কাহিনী করার কোনো কারণ নাই। এবার আসেন, আপনার প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট পাশাপাশি লাগলে বোঝা যাবে এটা কি একজনের হাতের লেখা নাকি অনেকজনের হাতের লেখা। আচ্ছা, সো আসি আমি এরপর। আচ্ছা, এবার আসো, বোর্ড থেকে তোমাকে মন্তব্য দিবে। এই ভালো করে খেয়াল করো, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। বোর্ডকে মানে তোমার খাতাটা একজন টিচার, মনে করো আমি কাটছি খাতা, আমি কেটে যদি আমার কাছে মনে হয় খুব ভালো লিখছে, আমি তাকে বলবো অতি উত্তম। আমার কাছে মনে হয়েছে না মোটা এই ছেলেটা ভালো লিখেছে, তবু অনেক ভালো না, আমি তাকে বলবো এটা হচ্ছে উত্তম। আমি বললাম না, এটা মনে করো খুবই উত্তম লেভেলের না লিখলেও, মানে অনেক ভালো না লিখলেও ভালো লিখছে তো, আমি তাকে বলবো ভালো। আর যদি এমন হয়, এতবার চিন্তা করলাম, তুমি দেখো একজন স্টুডেন্টকে চিন্তা করলো অনেক সেরা লেভেলের লিখছে, অতি উত্তম। সেরা না হলেও মোটামুটি ভালো, তাকে বলছে উত্তম। আর কোনো রকম চললে তারে বলছে ভালো। এরপরে কি তোমার মনে হয় আর ভালোকে রাখা উচিত? না। এরপরে শিক্ষক তাহার কলমটা হস্তে নিয়া সুন্দর করে খাতায় লিখিয়া অভিভাবককে জানিয়ে দিবে আপনার ছেলে বা আপনার মেয়ের অগ্রগতি প্রয়োজন। সো বোর্ড থেকে মন্তব্য দিবে চারটা, একটা হচ্ছে অতি উত্তম, আরেকটা হচ্ছে উত্তম, আরেকটা হচ্ছে ভালো, আরেকটা হচ্ছে অগ্রগতি প্রয়োজন। এবার আসো, তোমার কোন মন্তব্যের জন্য তুমি কত পাবা? প্রথম, যদি তোমার স্যার মনে করে তোমার লেখাটা অতি উত্তম, এই দেখো তোমার অতি উত্তম, অতি উত্তম হলে তুমি মার্কস পেতে পারো 17 থেকে 20, এমন না যে অতি উত্তম হলে সবাই 20 পাবে, সবাই 17 পাবে। অতি উত্তম যারা, তাদেরকে মার্কস দিতে বলছে 17 থেকে 20। সো অতি উত্তম সবার তো আর সেম না, সো 17 থেকে 20 স্যারের যেটা মনে হয় সেটাই দিবে। যদি উত্তম হয় 13 থেকে 16 মার্কস দিবে, যদি ভালো হয় 9 থেকে 12। তুমি বুঝতে পারতেছ ভালোর মিনিংটা কি? 20-এর মধ্যে 9 থেকে 12 মার্কস পাবা। আর অগ্রগতি প্রয়োজন হলে 5 থেকে 8 পাবা। আচ্ছা, নেক্সট এবার আসি, ভাই স্যার কীভাবে বুঝবে এটা অতি উত্তম? আগেই বলেছি রুব্রিক্স, বোর্ড কর্তৃক প্রদত্ত নিয়ম। সো বোর্ড বলে দিছে, কি বলে দিছে ভালো করে খেয়াল করো। যাদের লেখাটা অতি উত্তম হবে তাদের লেখা কেমন হতে হবে বোর্ড বলে দিছে। জানিন তানজিম, একটা অ্যাসাইনমেন্টের মার্কস কি 20? হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্টের মার্কস হচ্ছে 20 মার্কস এবং এটাকে 100 মার্কসে রূপান্তর করা হবে। এবার আসো, বোর্ড কর্তৃক বলে দিছে অতি উত্তম কারা। হ্যাঁ, এই যে সঞ্জিদা কোয়েশ্চেন করছে অতি উত্তম নাম্বার কীভাবে পাবো? আরে সেই জন্যই তো আমি লাইভে আসছি, তোমাকে অতি উত্তম লেভেলের মার্কস পাওয়ার জন্য। আসো আমি বলে দিচ্ছি কীভাবে অতি উত্তম। আসো, 1 নাম্বার, ওরা স্পষ্ট বোর্ড উল্লেখ করে দিছে পরিপূর্ণ মাত্রায় বিষয়বস্তু সঠিক এবং ধারাবাহিক। ভালো করে খেয়াল করো, তোমাকে যেটা নিয়ে লিখতে বলছে সেই লেখাটা যদি মানে সম্পূর্ণ 100% পূর্ণতা পায়, 100% পূর্ণতা পায়, বিষয়বস্তু 100% সঠিক এবং এটা সম্পূর্ণ ধারাবাহিক। অনেকে হয় না মানে এমনভাবে লিখছে তার লেখা প্রত্যেকটা লেখা কারেক্ট, কিন্তু সিকোয়েন্সটা ভালো না, এলোমেলো লেভেলের লেখা, বাট লেখা প্রত্যেকটা লাইনই কারেক্ট, বাট এলোমেলো লেখা, সুন্দর করে সাজায় লেখে নাই। এই যে তোমার লেখাটার বিষয়বস্তু পরিপূর্ণ যদি হয় এবং ধারাবাহিক যদি হয়, সিকোয়েন্সটা সুন্দর হয়, এর মানে তুমি অতি উত্তম ক্যাটাগরি 1। অতি উত্তমের জন্য 3টা ক্যাটাগরি আছে। 1 নাম্বার হচ্ছে বিষয়বস্তু পরিপূর্ণ দমে সঠিক হইতে হবে এবং ধারাবাহিক হইতে হবে। 2 নাম্বার
তথ্য, তত্ত্ব, ধারণা, সূত্র ইত্যাদি বইয়ের সাথে সঙ্গতিপূর্ণ হইতে হবে। তুমি একটা সূত্র লিখছ, এটা বইয়ের সাথে মিল নাই, হবে না। মানে বইয়ের সাথে মিল রাখা হইতে হবে। কোন বই? তুমি বললো ভাই ইন্টারে তো অনেকগুলো বই আছে, যেগুলা বোর্ড কর্তৃক অনুমোদিত। তুমি নিজের মতো করে সূত্র বানাই দিবা, তত্ত্ব বানাই দিবা, হবে না। এই তত্ত্ব, ধারণা এগুলা পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ হইতে হবে। যদি সঙ্গতিপূর্ণ হয় তাহলে তুমি অতি উত্তম। অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা এবং সৃজনশীলতা। লক্ষণীয় মাত্রায় নিজস্বতা মানে কি? মানে মোটামুটি তোমার লেখার মধ্যে তুমি যে নিজে নিজে লিখছো, বানাই বানাই লিখছো, খুব গুছানো এরকম একটা জিনিস প্রকাশ পাচ্ছে। তোমার লেখার স্টাইলের মধ্যে একটা ট্যালেন্ট ভাব আছে, একটা সৃজনশীল ভাব আছে, তাহলে তুমি হচ্ছে অতি উত্তম। আমাদের মিস্টার স্যার বলিয়াছে, কারণ তোমার লেখায় কিন্তু অতি উত্তমের মতো সুন্দর ভাব আছে। এবার আসো, তাহলে আমি কি বললাম? মেইন কথা হচ্ছে পরিপূর্ণ বিষয়বস্তু যদি সঠিক হয় আর ধারাবাহিক হয়, তথ্যগুলো যদি পাঠ্য বইয়ের সাথে সঙ্গতিপূর্ণ হয় সম্পূর্ণরূপে, লেখায় যদি সৃজনশীলতা থাকে, ক্রিয়েটিভিটি থাকে এবং নিজস্বতা থাকে, তাহলে তুমি অতি উত্তম। এবার আসো, তুমি উত্তম কখন? উত্তম হচ্ছে, এবার হচ্ছে বিষয়বস্তু পুরোপুরি সঠিক না, ধারাবাহিকও না, এটা ম্যাক্সিমাম, মানে পুরোপুরি না, ম্যাক্সিমাম তোমার সঠিক এবং ধারাবাহিক। তারপর হচ্ছে তথ্যগুলো পাঠ্য বইয়ের সাথে 100% সঙ্গতিপূর্ণ না হলেও অধিকাংশ, ম্যাক্সিমাম সঙ্গতিপূর্ণ। আর তোমার সৃজনশীলতা, মানে সৃজনশীলতা মোটামুটি লেভেলের, একেবারে লক্ষণীয়, দেখার মতো সৃজনশীলতা না থাকলেও বুঝার মতো সৃজনশীলতা আছে, এর মানে তুমি হচ্ছে উত্তম। এবার আসো, যদি এমন হয় বিষয়বস্তু ঠিক আছে কিন্তু ধারাবাহিকতার অভাব, তুমি যে বিষয় লিখছো বিষয়টা ঠিক আছে কিন্তু তুমি খুব সুন্দর করে গুছাই লিখতে পারো নাই, এর মানে তুমি উত্তমও না, অতি উত্তমও না, তুমি হচ্ছে সে যে হচ্ছে ভালো। এরপর হচ্ছে পাঠ্য বইয়ের সঙ্গে তোমার লেখাটা আংশিকভাবে মিল আছে। কেমন? আংশিক। আর তোমার সৃজনশীলতা সামান্য লেভেলের সৃজনশীলতা লেখা দিয়ে বোঝা যাচ্ছে, তখন তুমি হচ্ছে ভালো। আর তোমার অগ্রগতি প্রয়োজন কখন? যখন দেখবে বিষয়বস্তুর মিল নাই, ধারাবাহিকতার কোনো দরাছোঁয়া নাই, পাঠ্য বই জীবনে ধরছো কি না সেটা বোঝার উপায় নাই, কারণ তোমার সূত্রের সাথে বইয়ের কোনো সঙ্গতি নাই, আর সৃজনশীলতার তো কোনো বালাই নাই। তখন তোমাদের অগ্রগতি প্রয়োজন, এটা বলবে আমাদের শিক্ষক ভাই। সো বুঝতেই পারতেছো কে কেমন লিখবা। তাহলে তোমার যদি ব্যাপারগুলো ক্লিয়ার হয়, সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো, কাজ হয়ে যাবে। এবার আসো আমি তোমাকে বলি কিভাবে পাইতে হয়। যেমন তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলা, এই তোমাদের প্রশ্নের উত্তর আমি দিব। আমার লাস্ট কথা হচ্ছে কিভাবে একটা অ্যাসাইনমেন্ট লিখব। বাংলা দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, যেহেতু এখানে সায়েন্সের বাইরেও অন্য কেউ থাকতে পারে, কমার্স আর্টসের আমাদের ভাই বোনেরা থাকতে পারে, তাদের জন্য আমি বাংলা দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। বাংলার প্রথম যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটা একটু ভালো করে খেয়াল করব। যদিও এখানে অপরিচিত গল্প জীবনে আমি পড়ি নাই, কারণ আমাদের সময় অপরিচিত ছিল না। আমি 2015 সালের স্টুডেন্ট, এসএসসি পরীক্ষাতে 2015, আর তোমরা 2022, দ্যাট মিনস 7 ইয়ার্স গ্যাপ। আচ্ছা, অ্যাসাইনমেন্টের টাইটেলটা দেখো, সেটা হচ্ছে অপরিচিতা গল্প। এবং তবে অপরিচিত গল্প আমি না পড়লেও সেখানে নাকি কেমন একটি স্যাঁকা ভাব আছে, এটা আমি জানি শোনা কথা। তো অপরিচিত গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ। এর মানে তুমি চিহ্নিত করবে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের টাইটেল। এবার একটু ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে তোমার দুইটা জিনিস দেওয়া থাকবে। একটা হচ্ছে শিক্ষণফল বা বিষয়বস্তু, আর একটা হচ্ছে নির্দেশনা। এবার আসো, বাংলার যে তোমার অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টে ভালো করে খেয়াল করো শিক্ষণফলটা কি। শিক্ষণফল মানে হচ্ছে তোমার যে লেখা, সেই লেখা থেকে কি জিনিসটা শেখা যায়। আসো, বলছে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। বাট তোমার পুরো লেখাটা পড়ে বোঝা গেছে নারীর ক্ষমতা বলতে কোনো কিছু নাই, সেটা ব্যাখ্যা করার তো উপায় নাই। তাহলে কি তুমি অতি উত্তম রে ভাই? না রে ভাই, তোমার অগ্রগতি প্রয়োজন, এটাই বলতে চাই। তো তুমি বুঝতেই পারতেছ, তোমাকে বলছে তোমার অ্যাসাইনমেন্টটা পড়ার পর সবাই বুঝতে পারবে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের তাৎপর্য তারা ব্যাখ্যা করতে পারবে। বাট তোমার এখানে এটা নিয়ে কোনো লেখাই নেই, তাহলে কি ব্যাখ্যা করার কোনো সম্ভাবনা আছে? নাই। সো তোমার অ্যাসাইনমেন্টটা এমন হওয়া চাই যাতে করে এটা ব্যাখ্যা করা যায়, মানে এই জিনিসটা ফুটাই তুলতে হবে।
2 নম্বর আরেকটা শিখন ফল দিছে, কি শিখতে পারি? সুযোগ ও সহায়তা প্রদানের মাধ্যমে নারী শিক্ষা ও ক্ষমতায়নে ইতিবাচক মনোভাব প্রদর্শন করতে হবে। এখন এই জিনিসটা আমাদের প্রদর্শন করবে এমন যদি ভাব যদি তোমার এটা পড়ার পর না জমে তাহলে তো হবে না। তোমার লেখাটা এমন হইতে হবে যাতে শিখন ফলগুলো শেখা যায়। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের তুমি শিখন আনসার করার আগে শিখন ফলের দিকে তাকাবা, কি কি শিখতে চাইছে। তো বোর্ড তোমার থেকে যেটা শিখতে চাইছে সেটা শিখাই দিবা, তাহলে তুমি অতি উত্তমের পর্যায়ে পড়বা। এবার হচ্ছে নির্দেশনা, তোমাকে নির্দেশনা দিছে, কোন কোন নির্দেশনাগুলো তোমাকে পালন করতে হবে। 1 নম্বর নির্দেশনা, অপরিচিতা গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনোভাবের পরিচয়। এই পরিচয় যদি তুমি এখানে উল্লেখ না করো তাহলে তুমি তাদের নির্দেশনা অমান্য করছো, এর মানে তুমি কখনো অতি উত্তম ক্যাটাগরিতে পড়তে পারো না, কারণ তুমি তাদের নির্দেশনাই তো মানো না। এবার আসো 2 নম্বর নির্দেশনা, অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণীর জীবন কেমন হতে পারত এর বিবরণ দিতে হবে। সেই বিবরণ তোমার এখানে নাই, তাহলে তোমাকে কিভাবে আমি অতি উত্তম স্টুডেন্ট বলি ভাই, সেটা বলার কোনো উপায় নেই। সো বুঝতেই পারতেছ এগুলো নিয়ে আসতে হবে। 3 নম্বর নির্দেশনা দেওয়া হলো, বাস্তব অভিজ্ঞতা থেকে সেনা বা জানা কোনো নারীর চলার পথে প্রতিবন্ধকতাগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারতে হবে। তো এমন জিনিস যদি তোমার এখানে না থাকে হবে না। সো আমি বলতেছি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের আনসার করার আগে তোমাকে চিন্তা করতে হবে তার শিখনফল বা বিষয়বস্তু কী আছে, নির্দেশনা কী আছে। এবার সেগুলো দেখে তারপর তুমি আনসার করবা যাতে সেই জিনিসগুলো তোমার এখানে ফুটে ওঠে। এবার আমি ভাই সোরা পদ্ধতি খুবই পছন্দ করি। আমার কাছে যারা যেসব স্টুডেন্ট পড়ে তারা জানে আমার একটা মেথড আছে, সিআর মেথড, মানে হচ্ছে সিপি মেথড, মানে হচ্ছে সোরা পদ্ধতি। সিপি মানে হচ্ছে সোরা পদ্ধতি, সি পর সরা, পি পর পদ্ধতি, সোরা পদ্ধতি। সো আমি পছন্দ করি এই ব্যাপারগুলো। তো আমি অনেকে আমাকে বলছে ভাইয়া ভাইয়া আমাদের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলোতে বলা হয়েছে যদি কোনোভাবে তোমার লেখা কোনো গাইড বই বা তোমার বন্ধুর সাথে কপি পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে। ভাই আমি কি বন্ধুর থেকে করলে জেলে চলে যাব? তুমি বন্ধুর থেকে কপি করবা বাট তাদেরকে বুঝতে দিবা না, তাহলে তো হয়ে গেল। এই ব্যাপারটা এমন না, বন্ধুর থেকে দেখে লিখবো বাট তাদেরকে বুঝতে দিব না, তাইলে তো হয়ে গেল। এই বলো আমার কথাটা ঠিক কিনা? আমি লিখব বাট বুঝতে দিব না, এটা হইলে তো হইল। এবার আসো এই ব্যাপারগুলো কিন্তু সিক্রেট ব্যাপার, এগুলো কারোর সাথে শেয়ার করিও না। তুমি লিখবা বাট বুঝতে দিবা না। কীভাবে দিবা না আমি বলি। প্রথম কথা, তোমার খাতাটা কে কাটবে? তোমার কলেজের টিচার। তোমার বন্ধুর খাতা কে কাটবে? তোমার বন্ধুর কলেজের টিচার। আচ্ছা বলো তো, তোমার বন্ধু মতিঝিল আইডিয়ালে পড়ে, তুমি চট্টগ্রাম কলেজে পড়ো, এই তোমার বন্ধুর খাতা আর তোমার খাতা যদি হুবহু সেম হয়, ওই চট্টগ্রাম কলেজে স্যারে কি জানে মতিঝিল আইডিয়ালে তুমি কি লিখছো? জানার কথা না। সো বুঝতেই পারতেছো, এভাবে প্রত্যেকটা কলেজের স্টুডেন্টরা আলাদা আলাদাভাবে তোমার বুঝতে পারতেছ। সো যদি কপি করতেই হয় ভিন্ন কলেজের পোলাবাইন থেকে কপি করবো, কারণ আমার খাতা আমার কলেজের টিচার কাটবে। ভালো কথা, এটা হচ্ছে প্রথম লজিক। এটা হচ্ছে প্রথম লজিক, তাই না? বুঝছো কীভাবে মার্কস পেতে হবে? কারণ আমি চাচ্ছি আমার লাইভ যারা দেখতেছে তারা ফুল মার্কস পাবে, অতি উত্তম পর্যায়ে পড়বে। তাহলে একটা টেকনিক শিখাই দিলাম, এটা হচ্ছে সোরা পদ্ধতি 1। কপি করব, তবে নিজের কলেজের বন্ধু না, অন্য কলেজের বন্ধু, পারলে অন্য ডিস্ট্রিক্টের করবে। এখন তো অনলাইন, তোমার কত বন্ধু আছে, তুমি চট্টগ্রামে থাকে ঢাকার একজন থেকে কপি করবা, রাজশাহীতে থাকে দিনাজপুরেতে একজন থেকে কপি করবা, সুন্দর। আচ্ছা ভালো কথা, কারণ আমার কলেজের আমার খাতা আমার কলেজের স্যার কাটবে। এবার আসি, যারা একই কলেজের সো তোমরা একটা জিনিস মাথায় রাখবা, তুমি যেহেতু একই কলেজের, তোমার খাতা এবং তোমার বন্ধুর খাতা একটার পর একটাও কিন্তু স্যারের হাতে চলে যেতে পারে, তোমার খাতা তোমার বন্ধুর খাতা। সো এক্ষেত্রে তুমি মাথায় রাখবা যাতে করে একটা মনে করো লেখার মধ্যে ভাষাগত পার্থক্য আনা যায়। আই রিপিট অ্যাগেন, ভাষাগত মানে তোমার বন্ধু জিনিসটাকে এভাবে লিখছে, তুমি সেই কথাটাকে অন্যভাবে লিখতা। এটার জন্য আমি তোমাকে বলি, আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে বুঝছো আমরা যখন 4 বছরে পড়ি আমাদের ল্যাব রিপোর্ট লিখতে হয়, প্রচুর রিপোর্ট লিখতে হয়। এখন তোমার কি দরকার আছে ভাই অনেক অ্যানালাইসিস করে অনেক টাইম লস করে সুন্দর করে ল্যাব রিপোর্ট লিখবো? হ্যাঁ, আমি তো ভাই এগুলো পারি না। আমি যে কাজটা করতাম, আমাদের বন্ধুরে বলি তুই টেনশন নিস না, তোর খাতা আমি কপি করব না, কেউ এভাবে ধরলেও বুঝবে না যে তোর থেকে আমি কপি করছি। তো আমি কি করছি, আমি তার খাতাটা নিছি, ঠিকই কপি করছি।
এমনভাবে কপি করছি স্যারের ধরার সাধ্য নাই, কারণ আমি সিনোনিম ওয়ার্ড ইউজ করছি। আমি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করে দিছি, প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করে দিছি। কে বুঝবে এগুলো সেম? সো তোমরা তো বাংলা লিখবা, এক্ষেত্রে আমাদের ব্যাপার না। এবার আচ্ছা তুমি আমারে বলো, তোমার কলেজের তোমার বন্ধু আর তুমি, তোমাদের দুইজনের একটা ম্যাথ সেম, স্যারের সাধ্য আছে এটা কাটার। ভাই ম্যাথ তো ম্যাথই, সূত্রের মধ্যে বসালে আনসার বের হবে। আমি কি নতুন সূত্র আবিষ্কার করব? না, সেই ক্ষেত্রে কপির কোনো ঝামেলা নাই, কারণ ম্যাথের সূত্র তো একই। একটা ইংলিশ গ্রামার আসলো, সেই গ্রামারটা তোমার এখানে হসলো, এখানে আমাদের ফার্স্ট পার্টিসিপল হবে। তোমার বন্ধু কি না, আমার বন্ধুর সাথে মিলে যাবে, আমি ফার্স্ট পার্টিসিপল করবো না, আমি বারবের সাথে আইএনজি যোগ করে দিব, 5টা খাই যাবা। সো এক্ষেত্রে কপিটা না। তাহলে মাথায় রাখতে হবে কপি ব্যাপারটা তখনই আসবে যখন কপি করার মতো জানে, যেন বাংলা বাংলা নিজের মতো লেখা যায়। ফিজিক্সের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে ইংলিশ কম্পোজিশন লিখবো, বই থেকে লিখবো না, অ্যাক্টিভকে প্যাসিভ করে দিব, সিনোনিমাস ওয়ার্ড ইউজ করব। আর তুমি তো মনে করো তোমার সাথে ফোন আছে, ফোনের মধ্যে ডিকশনারি আছে, তার মধ্যে সিনোনিমাস কত ওয়ার্ড আছে, শেষ। সুন্দর। তোমার আমার কথা হচ্ছে লাইভে যারা আসো, এখন অলরেডি 325 জন আছে, সবাই যাতে অতি উত্তম পর্যায়ে পড়ে। কোন উত্তম? অতি উত্তম, অতি উত্তম। এই বলো কে কেউ আমার আইডিয়াটা কপি করে কে কে অতি উত্তম হইতে পারবা? দেখি সাহস দেখাও, কে কে পারবা? হাত তুলো, হাত তুলো। কে কে অতি উত্তম হইতে পারবা বলো তো, হাত তুলো। কে কে অতি উত্তম হইতে পারবা? এই দেখি কার কার সাহস আছে, আমি দেখি কে কে অতি উত্তম হইতে পারবা, কে কে অতি উত্তম হইতে পারবে। এই যে সবার প্রথমে অপূর্ব সাহা, অবশ্যই তুমি পারবা, আমি দেখবো আসলে তুমি অতি উত্তম হইছো, শিওর থাকো। এই যে সাজনিন শাপলা, সাদিয়া অহনা, ইনশাল্লাহ সবাই পারবো। এই যে সাইদুর রহমান সাইদ, এই যে মুর্শিদ হবি। যাক যাক, সবাই করতেছে, এতগুলো কমেন্ট পড়া সম্ভব না। এবার আসো, তাহলে তোমরা বুঝছো কীভাবে করবা। এখন ভাই অনলাইনের যুগ, কপি যদি করতেই হয় করবো। ফিজিক্সের সূত্র কি আমার বন্ধু একটা ইউজ করছে, আমি আর একটা ইউজ করবো? অবভিয়াসলি না, আমি আমার মতো করে লিখবো, সে তার মতো করে লিখবে। সো ব্যাপারটা হচ্ছে কপি করব কিন্তু বুঝতে দিব না, কপি করব বাট নিজের কলেজের বন্ধু থেকে না, অন্য কলেজের বন্ধু থেকে কপি করিয়া নন কপি বলিয়ে চালাই দিলেও কোনো সমস্যা নেই। তবে এটা হচ্ছে জাস্ট তোমাদেরকে মানে আইডিয়া দিলাম আর কি। কিন্তু বাস্তবে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের কেন দেওয়া হচ্ছে? যাতে করে তোমরা কিছু শিখো। যদি কেউ যদি মনে করো অনিচ্ছা সত্ত্বেও কপিও করো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব যাতে করে এই অ্যাসাইনমেন্টগুলোতে কী কী লিখছো না লিখছো সেগুলো সম্পর্কে যাতে তুমি অবগত থাকো। তুমি অ্যাসাইনমেন্টগুলো থেকে লিখছো, যেমন হঠাৎ করে দেখলা তোমার মনে করো কলেজ থেকে বললো তোমরা যদি ফার্স্ট ইয়ার ফাইনালে উত্তীর্ণ হতে চাও, তোমরা যদি 60টা অ্যাসাইনমেন্ট জমা দিছো, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে কী কী শিখছো না শিখছো সেগুলো তোমাদেরকে ভাইবার মাধ্যমে মূল্যায়ন করা হবে। এবার ভাইবা পরীক্ষা দিতে গেলে তুমি বুঝবা ঠেলা কারে বলে। সো একটু শিখবা, হ্যাঁ শিখবা। আচ্ছা, এবার হচ্ছে আমরা একজন বললো ভাই আপনি হেল্প করবেন না? হ্যাঁ আমি তো অবশ্যই হেল্প করবো। আমরা কীভাবে হেল্প করবো? আমরা অলরেডি একটা গ্রুপ খুলছি, অলরেডি কালকে রাতে একটা গ্রুপ খোলা হয়েছে, অলরেডি 2000+ স্টুডেন্ট সেখানে জয়েন করে ফেলছে অ্যাসাইনমেন্টের জন্য। আমরা কি করব আমি বলি আমাদের গ্রুপে কিভাবে কাজ হবে, যেহেতু ওই গ্রুপের জন্যই লাইভটা করতেছি। তো আমরা কি করব আমি তোমাদেরকে বলি, যেদিন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো, যেমন আমাদের গ্রুপে কিন্তু ফিজিক্সের টিচার, ম্যাথের টিচার, সব টিচার আছে। সো তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের কাজ হচ্ছে তোমাদের যারা মনে করতে তুমি সুন্দরভাবে সলভ করতে পারবা, যে মানে অ্যাসাইনমেন্ট দিলে তুমি সলভ করার পর তুমি কি করবা সেটা গ্রুপে দিয়ে দিবা। প্রত্যেকটা উইকে 2টা অ্যাসাইনমেন্ট, সেই 2টা অ্যাসাইনমেন্টের প্রথম 10 জনের যে পোস্ট সেগুলো গ্রুপে অ্যাপ্রুভ করা হবে, এর পরের কারোটা অ্যাপ্রুভ করা হবে না। এবার বলবা তুমি ভাইয়া কেন আপনারা ডাইরেক্টলি না দিয়ে স্টুডেন্টদেরগুলো অ্যাপ্রুভ করবেন? কারণ আগে তোমরা দিবা তারপর আমরা দিব। কিভাবে? তোমরা 10 জন, আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে প্রথম 10 জনের পোস্ট অ্যাপ্রুভ করব, এরপর কারো পোস্ট অ্যাপ্রুভ করব না। এবার সেই 10 জনের মধ্যে তোমরা নিজেরা কমেন্ট করবা, তোমার বন্ধু এটা দিল, এই বন্ধু এত নম্বর লাইনে ভুল আছে, এই বন্ধু এত নম্বর লাইনে ভুল আছে, এই তোর ক্যালকুলেশনে ভুল আছে, এই তোর সূত্রে ভুল আছে, এখানে সূত্র এটা না এখানে এটা হবে, এরকম ভুলগুলো তোমরা ধরাই দিবা কমেন্টে। তাহলে কি হবে?
মানুষের ভুল যখন তুমি ধরতে শিখবা তখন অটোমেটিক তোমার ভুলগুলো শুদ্ধ হয়ে যাবে। সো এই কাজগুলো তোমরা করবা, কারো ভুল হচ্ছে কিনা। কারণ অনেক সময় একজনের ঠিকঠাক করলো, হয়তো সে রাতে 3টা বাজে করছে, ক্যালকুলেটার সাথে গিয়ে ভুল করে ফেলছে, আনসারটা ভুল। এবার তুমি এমন কপি করা করছো, নিজে ক্যালকুলেটার মেরেও দেখো নাই, পরে তারটা বসাই দিছো, তোমার আনসার ভুল, তারও আনসার ভুল। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করবে সেটা হচ্ছে, যেমন আমি সায়েন্সেরগুলো বলি, ফিজিক্স ম্যাথ এগুলো তারা উত্তর লিখবে না, তারা লিখবে, তারা ম্যাথটা করার পর ANS আনসার দিয়ে চলে আসবে, 0 দিব। আমি হলে সেখানে 0 দিতাম। তুমি ANS এটা দ্বারা কী বুঝাও? তোমাকে নিচে লিখতে হবে উত্তর এত, উত্তরটা ক্লিয়ারলি লিখতে হবে, কারণ স্যারে উত্তরটা দেখে বুঝবে তোমার উত্তর ঠিক আছে কিনা। আমরা খাতা কাটার সময় আগে দেখি উত্তর যদি ভুল থাকে এর মানে তোমার ভিতরে গোজামিল আছে, আর উত্তর যদি ঠিক থাকে উপরে ভালোভাবে তাকানো যায় না, হালকা করে তাকালে বোঝা যায় তুমি ঠিক করছো। মানে আমরা যারা খাতা কাটার সময় এই জিনিসগুলো, মানে এই সাইকোলজিগুলো কাজ করে, আমরা আগে আনসারটা দেখি, তারপর তোমার সলিউশনটা দেখি। সো এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, বোর্ড থেকে একটা লাইন লিখে দিছে, শব্দ প্রয়োগ, বাক্য গঠন, বানান, বিরাম চিহ্ন যথাযথ রাখতে হবে, যথাযথ রাখতে হবে। মানে বিরাম চিহ্ন, বানান এগুলোতে ভুল করা যাবে না, কোন জায়গায় কমা, কোন জায়গায় সেমিকোলন, কোন জায়গায় দাঁড়িয়ে দিতে হবে, সবগুলো বুঝতে হবে। এবার তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলো। আর হচ্ছে তোমাদের আমরা যে কাজটা করব, একজন বললো গ্রুপটার নাম কি। আচ্ছা, আমি আমার এই পেজে লাইভটা শেষ করার পর গ্রুপটা পাবলিক করে দিব, গ্রুপটার মানে লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, তোমরা একটু পেজে ঘুরে যাও, এখন বললে তুমি গ্রুপটা খুঁজে পাবা না, এটা প্রাইভেট গ্রুপ। আমি লাইভটা শেষ করার পর আমার পেজে একটা পোস্ট দিয়ে দিব যে গ্রুপটার লিঙ্ক দিয়ে, হ্যাঁ তোমরা সেখান থেকে পাবা। কোনো কোয়েশ্চেন থাকলে করো। এবার তোমাদের কোয়েশ্চেন থাকলে করো। একজন বলো স্যার A4 সাইজ নিয়ে কনফিউশন আছে, নর্মাল পেজে হবে নাকি অফসেট পেপারে লিখবো? তুমি অফসেট পেপারে লিখলেও সমস্যা নাই, নর্মাল কাগজও লিখলেও সমস্যা নাই, তবে এটাকে তোমার অবশ্যই সুন্দর হইতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, খাতা অবশ্যই স্টেবল করে দিতে হবে। তুমি এভাবে এই যে লিখছো স্যারকে যেয়ে বললো স্যার ধরেন, হবে না। এগুলো সুন্দর করে, এগুলো যেহেতু পরীক্ষার খাতা, স্টেপল করে দিবা। এই যে এইদিকে 3টে স্টেপল করে দিবা, উপরে ফ্রন্ট পেজ থাকবে, ভিতরে তোমার আনসারগুলো থাকবে। একজনে বললো কাভার কি প্রিন্ট, বোর্ড থেকে উল্লেখ করে দেওয়া আছে যে তোমাকে স্বহস্তে লিখতে হবে, প্রত্যেকটা লাইন তুমি স্বহস্তে লিখবা, নিজের হাতে লিখবা, সব কিছু নিজের হাতে লিখবা। একজন বললো অ্যাসাইনমেন্টের সাধারণ কাগজে নাকি A4 সাইজে লিখলেও সমস্যা নাই, নর্মাল কাগজে লিখলেও সমস্যা নাই, যে কোনো কাগজে লিখতে পারবা, তবে ফাইনালি তোমাকে স্টেবল করে দিতে হবে। এবার আসো, 2 সাইডে লিখবো কি না। তুমি 2 সাইডে লিখতেও পারো, নাও লিখতে পারো, তবে সেক্ষেত্রে আমি বলি, তুমি যদি মনে করো তুমি 2 সাইডে লিখবা, মানে তুমি এই সাইডেও লিখবা, 2 পাশেই লিখবা, তখন আমি তোমাকে বলবো খাতার GSM বাড়াই নিবা। খাতার GSM বুঝো তো, যেমন তুমি দোকানে যদি এই যে তোমরা অফসেট পেপার বলতেছো A4 সাইজের তুমি পেপার কিনতে গেলে দেখবা এক একটার দাম এক এক রকম। একটার নাম হচ্ছে 60 GSM 60, মানে এটা হচ্ছে পাতলা। আরেকটার ওয়েট আর একটু বেশি, তার নাম হচ্ছে 80 GSM। আরেকটার ওয়েট আরও বেশি, একেবারে মোটা, সেটা হচ্ছে 100 GSM। সো GSM যদি বেশি হয় তাহলে কিন্তু খাতা মোটা হয়। মোটা খাতার এক পাশে লিখলে আরেক পাশে সমস্যা হয় না। সো তুমি মোটা খাতায় 2 পাশে রাখো, তুমি 2 পাশে লিখলে মোটা খাতায় লিখো। আর যদি তুমি দেখো তোমার খাতা অতিরিক্ত পাতলা, এক পাশে লিখলে আরেক পাশে দেখা যায়, তখন ওই অন্য পাশে লিখলে লেখাটা কেমন বিশ্রী দেখা যাবে না? তো আমি মনে করি তুমি যে কাজটা করো, একটু বেশি এই যে তোমার এক পাশে লিখলে, পাতলা কাগজে লিখলে একদিকে, আর যদি মোটা কাগজে লিখো তাহলে 2 দিকে লিখবা। হ্যাঁ, আর এবার হচ্ছে স্কেলিং। অনেকে স্কেলিংয়ের ব্যাপারে আমাকে প্রশ্ন করছে, আমি কিন্তু একটা কোয়েশ্চেন আনসার দেওয়ার সময় অন্যগুলো বলি না। স্কেলিংয়ের ক্ষেত্রে ভাইয়া চারিদিক, এই যে এভাবে চারিদিকে স্কেলিং করব নাকি ভাইয়া এই পাশে স্কেলিং করলে হবে? নিয়ম অনুসারে হচ্ছে তুমি যেদিকে স্টেবল করবা সেখান থেকে এইদিকে একটা টান দিবা, এইদিকে একটা টান দিবা, এই স্কেলিংটা হইলে এনাফ। আর যদি তুমি মনে করো ভাইয়া আমার এখানে চারদিকে আমি স্কেলিং করব, তাও করতে পারো, কোনো সমস্যা নাই। তবে স্কেলিং কেন করা হয়? পরীক্ষার খাতায় স্কেলিং করার কারণ হচ্ছে যাতে করে স্যার তোমাকে মার্কস দিতে পারে। সো স্কেলিং এত চিকন করবা না যাতে করে স্যারের মার্কস দেওয়ার জায়গাটা না থাকে, কারণ স্কেলিং করা হয় মার্কস দেওয়ার জন্য আর সৌন্দর্য বৃদ্ধির জন্য। আবার স্কেলিং এত মোটা করবা না যাতে করে স্যারে 2-এর জায়গায় 200 দেওয়ার মতো মার্কস থাকে। স্যারে দিবে 2 মার্কস, তুমি 2000 মার্কসের মতো জায়গা রাখছো, এমন হবে না। এবার আসবে কালার পেন গ্রহণযোগ্য। তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যেমন আমরা সাধারণত স্টুডেন্টদেরকে যেটা প্রেফার করি, তুমি কালো কলম ইউজ করবা, এর পাশাপাশি যদি কালার পেন ইউজ করো
আমার মতে নীল ইউজ করাটা বেটার। আর রিপিট অ্যাগেইন, তুমি ব্ল্যাক পেন দিয়ে লিখবা, কোনো কিছু হাইলাইট করার জন্য নীল পেন দিয়ে লিখবা। অনেকে দেখবা যে কিছুটা নীল, কিছুটা গোলাপি, কিছুটা লাল, কিছুটা কালো। এটা পরীক্ষার খাতা, এটা পরীক্ষার খাতা ভাইয়া, এটা আপনার কোনো কন্টেস্ট না, পরীক্ষার খাতা। পরীক্ষার খাতায় হচ্ছে স্পষ্ট হতে হবে, সুন্দর হতে হবে। কালো বল পেন দিয়ে লিখবো, আর যদি কালার পেন যে কোনোটা ইউজ করা যায়, তবে লাল জাতীয় কোনো কালার পেন ইউজ করা যাবে না, কারণ লাল হচ্ছে শিক্ষকের লক্ষণ। আমার পিছনেও লাল, লাল হচ্ছে শিক্ষকের লক্ষণ, কারণ তোমার স্যার খাতা কাটবে লাল কলম দিয়ে। সো তুমি লাল দিয়ে লিখলে এটা হবে না। পরীক্ষার খাতায় কখনো লাল কালি ইউজ করা যায় না, এবং লাল জাতীয় কোনোটা ইউজ করবে না। আমি একজনের খাতায় দেখছিলাম কোনো এক জায়গায় সে পিঙ্ক কালার ইউজ করছে। আই রিপিট অ্যাগেন, পিঙ্ক কালার মানে হচ্ছে গোলাপি ইউজ করা যাবে না, মানে না করাটা বেটার, কারণ লাল জাতীয় কোনো কালার ইউজ করা উচিত না। তো আমি তোমাকে বলবো তুমি কালো কালি দিয়ে লেখো। তুমি কালার পেন কেন ইউজ করবা? হাইলাইট করার জন্য শুধু নীল ইউজ করো, এটা হচ্ছে স্মার্ট হয়, এটাই স্মার্ট। তাহলে আমরা কি বলবো? গোলাপি ইউজ করা উচিত না, উচিত না, উচিত না। আমি বলবো, আমাকে যদি তুমি জিজ্ঞেস করো, তাহলে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে তুমি কালো পেন আর তোমার ব্লু ইউজ করবা, নীল। আচ্ছা, একজন বললো আমাদের কলেজ থেকে কাভার পেজ প্রিন্ট করে দিতে বলছে। কোনো কলেজ থেকে যদি নির্দেশনা থাকে ওই কলেজের মতো করে একটা কাভার পেজ প্রিন্ট করে নিতে, সেক্ষেত্রে তোমরা কলেজের নির্দেশনা অনুযায়ী কাভার পেজ প্রিন্ট করবা। বাট কলেজ থেকে যদি না বলে, কোনো কাভার পেজ না দেয়, সেক্ষেত্রে তোমাকে হাতে লিখতে হবে। আই রিপিট অ্যাগেইন, কলেজ থেকে যদি কোনো কাভার পেজের ফরম্যাট দিয়ে দেওয়া হয়, সেই ফরম্যাটেই তোমাকে কাভার পেজ রাখতে হবে। আর যদি কলেজ থেকে না দেওয়া হয়, সেক্ষেত্রে সম্পূর্ণটা হাতে লিখতে হবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে করো। একজন বললো সবুজ কালি দিয়ে করলে কেমন হবে? আমার মতে দেখো, তুমি কালার পেন পরীক্ষার খাতায় কেন ইউজ করো? অবশ্যই তোমার যাতে করে হাইলাইট করতে পারো। সো হাইলাইট করার ক্ষেত্রে সবুজ কালিটাকে আমার খুব একটা ভালো মনে হয় না, নীল কালিটা বেস্ট। ভাইয়া অনেক কলেজে স্যারদের কাছে প্রাইভেট না পড়ার কারণে ঝামেলা হয়। কি বললো? দূর খুঁজে পাই না কেন? স্যারদের কাছে প্রাইভেট না পড়ার কারণে অতি উত্তমের সবগুলো শর্ত পূরণ করার পরও যদি স্যার সঠিক নাম্বার না দেয়, এক্ষেত্রে করণীয় কি? আবার অনেক স্যার হুট করে না পড়ে ইচ্ছে করে মার্কস দেয়, এতে অনেকটা অসঙ্গতি দেখা দিতে পারে। তাহলে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে তুমি পরে এগুলো মূল্যায়ন করতে পারবা। মানে তোমরা অলরেডি বোর্ডে যে নোটিশ দিছে, সেই নোটিশে বলা আছে শিক্ষার্থীরা চাইলে তাদের মূল্যায়নটা দেখতে পারবে। মানে কলেজের স্যাররা যে মূল্যায়ন করছে, সেই মূল্যায়নের খাতাটা তুমি আবার দেখতে পারবা চাইলে। সো এটা নিয়ে ঝামেলা করার কিছু নাই। একজন বললে অ্যাসাইনমেন্ট ফাইল আকারে করতে হবে। না, ফাইল না, অ্যাসাইনমেন্ট তুমি যতগুলো পেজে লিখছো সবগুলো স্টাফল করে সুন্দর করে দিয়ে দিবা। তার প্রথম পেজে কোনো আনসার থাকবে না, প্রথম পেজে থাকবে কাভার পেজ, শুধুমাত্র ইনফরমেশন, ভিতরের পেজগুলোতে আনসার থাকবে। ভাইয়া কয় পেজের মধ্যে আনসার লিখতে হবে? কয় পেজের মধ্যে আনসার লিখতে হবে এমন কোনো নিয়ম নাই। তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তোমার টোটাল মার্কস হচ্ছে 20, এর জন্য নিশ্চয়ই তুমি 100 পেজ লিখবা না। আবার তুমি 2 পেজের মধ্যে 1-1.5 পেজের মধ্যে শেষ করে দিবা, তাও না। আবার যদি এমন হয় এটা 1-1.5 পেজের মধ্যে শেষ করে দিলেও সুন্দর করে লেখা যায়, তাও কোনো সমস্যা নাই। তোমাকে মাথায় রাখতে হবে যে শিক্ষণফলগুলা এবং তোমাকে যে বিষয়বস্তুগুলো দেওয়া আছে, টার্গেটগুলো দেওয়া আছে, সেগুলো মাথায় রেখে যদি তুমি লিখো, তাহলে তোমার লেখা যত পেজ হোক কোনো সমস্যা নাই। তবে তোমার লেখা যত পেজ এর মধ্যে শেষ করা যায় তত পেজের মধ্যে শেষ করবা, অতি লেন্দি করবা না। কারণ স্যাররাও দেখো, তোমার বাংলার টিচার, সে কিন্তু তোমার খাতা 10 বার কাটবে, বিরক্ত হয়ে যাবে। সো অতিরিক্ত লেন্দি করবো না, আবার বেশি ছোটও করবো না, কারণ মার্কস পাইতে হবে। তো সো 20 মার্কসের জন্য যতটুকু। আর ফিজিক্স, ম্যাথ, এগুলোতে যেখানে তোমার ম্যাথ আসে, ম্যাথের ক্ষেত্রে তো সাইজ ডাজেন্ট ম্যাটার, ম্যাথের আনসারটা ম্যাটার। শ্যাম ভাই, এইচএসসি পরীক্ষা এটা কোনো কাজে আসবে? সরকার বলে দিয়েছে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে অ্যাসাইনমেন্টগুলো কাজে আসবে যদি স্কুল কলেজ না খুলতে পারে। সো এমন যদি হয় আরও 2 বছর স্কুল কলেজ খুলতেছে না, তোমাদের কি ইন্টারে বসায় রাখবে? অবশ্যই বসায় রাখবে না। তখন এই অ্যাসাইনমেন্টগুলোর ভিত্তিতে হয়তো তোমাকে অ্যাসাইনমেন্ট, পিএসসি, জেএসসি মিলে তোমাকে রেজাল্ট দিয়ে দিতে পারে। সো আমার ব্যক্তিগত মতামত, যেহেতু সরকার বলেই দিছে, ওইটা বারবার বলেইছে, এটা অতীব গুরুত্বপূর্ণ, নোটিশে উল্লেখ আছে। সো এটা গুরুত্বের সহিত দেখা উচিত, এটা একটা এক্সাম।
একজন বললো ভাই ইন্ডেক্স লেখা যাবে কি না? পরীক্ষার খাতায় ইন্ডেক্স লেখা যায় না। পরীক্ষার খাতা কোনো বই না যে তোমাকে ইন্ডেক্স লিখতে হবে। পরীক্ষার খাতায় ইন্ডেক্স লেখার কোনো নিয়ম নাই। পরীক্ষার খাতায় ইন্ডেক্স বা সূচিপত্র লেখার কোনো নিয়ম নাই। আমরা কত মার্কস পাবো 20-এর মধ্যে সেটা কবে জানতে পারবো? সেটা তোমার কলেজের স্যারই ভালো বলতে পারবে, কারণ উনি যখন খাতা দেখা শেষ করবে তখন জানতে পারবা। ভাইয়া কতগুলো পৃষ্ঠা কিনতে হতে পারে? দেখো, যদি তোমরা A4 সাইজের যে অফসেট পেপার কিনো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা প্রথমে এক ক্রিম কিনে ফেলো, কারণ তুমি একটা পেপার কিনলে তোমার টাকা বেশি যাবে, এক ক্রিমের জন্য টাকা কম যায়। আমি সর্বশেষ, আমার তো কোচিংয়ের জন্য প্রচুর কিনা লাগে, আমি সর্বশেষ 80 GSM এর কিনছিলাম হচ্ছে, আমি 5 রিম কিনছিলাম, প্রতি রিম 180 টাকা না কত টাকা করে কিনছিলাম মনে হয়। সো তোমরা যেটা কিনতে পারো, আমি আমার এক্স্যাক্টলি মনে নাই, 80 টাকা, 180 টাকা বা 60 টাকা, ওয়ার্ড না 180 টাকা বা 80 টাকা মনে হয়, 180 মেবি, হোপফুলি। তো এরকম দাম নিবে। তুমি প্রতি রিমে 500 পেজ থাকে। সো তুমি যদি এক রিম কিনো তাহলে তোমার টাকা যাবে কম, একটা পেজের দাম আসবে মনে করো মানে হাফ টাকা, কিন্তু তুমি সিঙ্গেল কিনতে গেলে একটা মিনিমাম 1 টাকা নিয়ে নেবে। সো তোমার লস। সো যেহেতু 60টা অ্যাসাইনমেন্ট করতে হবে, তুমি A4 সাইজ কিনলে এক রিম কিনে নিবা, আর এমনি খাতা নিলেও এক রিম। একজন বললো আমাদের স্যার বললো খাতা নাকি বোর্ডে যায়। এই খাতাগুলা বোর্ডে যাবে না, এই খাতাগুলা প্রথমে মানে এই খাতাগুলা মূল্যায়ন করবে হচ্ছে তোমার কলেজের স্যার। ওইখানে ডিরেক্ট উল্লেখ আছে যে কলেজের টিচাররা ওই কলেজের খাতা মূল্যায়ন করবে। A4 ছাড়া অন্য কোনো খাতায় হবে না? অবভিয়াসলি হবে, তুমি যে কোনো খাতায় লিখতে পারবা। আইমানুদ্দিন 250 দিয়ে নিছো, মনে হয় বেশি নিয়ে নিছে। আমরা তো রেগুলার কিনি, তো ওই কারণে আমাদের এটা কম নে। এই অনেকে কম টাকা নিয়ে খুশি হয়ে যায়। এখানে কিন্তু GSM এর একটা ব্যাপার আছে। 60 যেটা 60 GSM, এটার দাম 140 বা 50-এর বেশি না। যেটা তোমার 80 GSM, এটা 180। আবার যেটা 100 GSM, এটার দাম কিন্তু 200 টাকা। আচ্ছা, যে যেটা নিয়ে কিনো, মানে তুমি যে যেখান থেকে কিনো, আমরা তো আসলে ওই পাইকারি মূল্যে কিনি আমাদের কোচিংয়ের জন্য, তো সেক্ষেত্রে আমাদের থেকে একটু কম হয় আর কি। অন্তদের রোহিত ভাইয়া, আচ্ছা ভাইয়া, বোর্ড থেকে তো বলছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমাদের দ্বিতীয় বর্ষে তুলবে এবং অ্যাসাইনমেন্ট 6 মাস প্লাস চলবে, তার সাথে আবার বলছে জুলাইয়ের 1 তারিখ আমরা দ্বিতীয় বর্ষে শুরু করব। তাহলে দ্বিতীয় বর্ষে কখন উঠবো? যখন বোর্ড থেকে বলে তখন উঠবা। গ্রুপের লিঙ্কটা আমি লাইভ শেষ করার পরপরই দিয়ে দিব। উৎস ঘোষ ভাইয়া, হাতের লেখার উপর মার্কস নির্ভর করে কিনা? বিশেষ করে যে বাংলা, ইংলিশ মনে করো কম্পোজিশন লিখতেছো, এক্ষেত্রে কিন্তু তোমার লেখার থেকে সুন্দর হাতে লেখাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো যদি তোমার লেখাটা সুন্দর হয়, এটা খুবই ভালো একটা জিনিস। লেখা সুন্দর রাখাটা বেটার। ভাইয়া, অনেক ভালো স্টুডেন্ট আছে যাদের হাতের লেখা বাজে, হাতের লেখা দিয়ে জাজ করাটা কি যৌক্তিক? প্লিজ রিপ্লাই দেন। হাতের লেখা দিয়ে মেধা যাচাই করা যায় না, সেটা সাধ্যের ব্যাপার। নর্মালি হাতের লেখা দেখে যাচাই করার কোনো নিয়ম নাই, তবে স্বভাবতই যে খাতার লেখাটা খুবই দেখতে সুন্দর লাগতেছে, সেটার প্রতি শুরুতে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়। আর লেখার মান নির্ণয়, তুমি কে কত মার্কস পাবে সেটা জাজ করা উচিত হচ্ছে তার এই ভিতরে কী লিখছে তার উপর। সো সেটা সাধ্যের ব্যাপার, খাতা আমি কাটবো না। সেম পেজের উভয় পাশে লেখা যাবে কিনা নাকি এক পাশে লিখতে হবে? এটা আমি অলরেডি আনসার দিছি। পাতলা কাগজ হলে এক পাশে, মোটা কাগজ হলে 2 পাশে। কাটাকাটি করা যাবে, কাটাকাটি না করাটা উত্তম, যেহেতু তুমি টাইম পাচ্ছ। দেখো, তোমাকে 1 সপ্তাহ টাইম দেওয়া হচ্ছে, 1 সপ্তাহ না হলে 4-5 দিন টাইম দেওয়া হচ্ছে, কেন তুমি কাটাকাটি করবা? একটা পেজে কাটাকাটি হলে সেটা ফেলে দাও। স্যার, মার্জিন কি পেন্সিল দিয়ে করব? নর্মালি মার্জিন কলম দিয়ে করা হয়, মার্জিন কলম দিয়ে করা হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা কি, তোমরা যারা মনে করো সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের অনেক জায়গায় গ্রাফ ড্র করা লাগবে, এরকম চিত্র আঁকা লাগবে, সেগুলো তোমরা পেন্সিল দিয়ে করবা। চিত্র আঁকা, গ্রাফ ড্র করা, এগুলো পেন্সিল দিয়ে। তুমি বায়োলজির একটা ফিগার ড্র করবা, এগুলো সবগুলো পেন্সিল দিয়ে করবা। আর লেখাগুলো কলম দিয়ে করবা, হাইলাইট করবা নীল কালারের পেন দিয়ে। আর তোমরা কেউ আবার কতগুলো পেন আছে না, যেগুলো এক পৃষ্ঠায় লিখলে তোমার ওই যে কী বলে, এগুলো কী পেন বলে, জেল পেন। এই জেল পেনগুলো এক পৃষ্ঠায় লিখলে কিন্তু
অন্য অন্য পৃষ্ঠায় তোমার বসে যায়, ওই জেল পেনগুলো ইউজ করা যাবে না। একজন বললো ভাই শিরোনাম বলতে কতটুকু বুঝিয়েছেন? তোমাদের বোর্ডে যে নোটিশটা দেওয়া হয় সেই নোটিশে উপরে লেখা থাকে অ্যাসাইনমেন্টের শিরোনাম, সেখানে যা লেখা আছে এক্স্যাক্টলি হুবহু পুরোটাই শিরোনাম। ডাবল পেজে লিখলে কত জিএসএম নিতে পারে? ডাবল পেজে তুমি 80 জিএসএম এনাফ, বাট 100 জিএসএম নিলে তো আরও ভালো। হ্যাঁ, যে কোনোটা নিতে পারো। একজনে খুব ভালো একটা প্রশ্ন করছে, ভাইয়া কিছু ভুল হলে সেটা ঠিক করার জন্য হোয়াইট পেনগুলো ইউজ করলে কি কিছু হবে? এই কাজ ভুলেও করিও না। হোয়াইট পেন দিয়ে এটা মুছে দিলা আবার ঠিক করে দিলা, এটা তোমার বাসার নোট খাতা না, এটা হচ্ছে পরীক্ষার জাজমেন্টের খাতা। পরীক্ষার হলে সাদা কালি ইউজ করার কোনো নিয়ম নাই। পরীক্ষার হলে সাদা কালি ইউজ করার কোনো নিয়ম নাই। দ্যাট মিনস তুমি ওই সাদা কালি দিয়ে কোনো কিছু মুছে ঠিক করতে পারবা না। ফ্লুইড ব্যবহার করা যাবে না। ফ্লুইড ভুলেও ব্যবহার করিও না। ফ্লুইড ভুলেও ব্যবহার করিও না। সাদিয়া ইসলাম বর্ষা, আলাদা গ্রাফে নাকি পেজে গ্রাফ আঁকবো? যে গ্রাফগুলা গ্রাফে ড্র করার সেগুলো গ্রাফে ড্র করতে হবে, যেগুলো পেজে ড্র করার সেগুলো পেজে ড্র করতে হবে। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়াই, সেক্ষেত্রে আমি বলতে পারি তোমার কোনো একটা, যেমন ফিজিক্সে গ্রাফগুলো ড্র করতে হলে তাদের ক্ষেত্রে সাদা কাগজে করে ফেলা যায়। ম্যাথের মধ্যে সরল লেখার গ্রাফ সাদা কাগজে করা যায়। কিন্তু তোমার ত্রিকোণমিতির যে গ্রাফ থেকে, যদি গ্রাফ থেকে আনসার বের করতে হয়, সেই গ্রাফগুলো গ্রাফ পেপারে করা হয়। যেমন আমরা পড়ানোর সময় বলে দিই কোন চ্যাপ্টারের গ্রাফগুলা গ্রাফ পেপারে করতে হয়। আমরা পড়ানোর সময় যে অধ্যায়ের গ্রাফগুলোতে বলি, যেমন যোগাশ্রয়ী প্রোগ্রামিং নামক একটা অধ্যায় আছে, এটার গ্রাফগুলো গ্রাফ পেপারে প্লট করতে হয়। সেক্ষেত্রে তোমাকে গ্রাফ পেপারে বাধ্যতামূলক। সো যেখানে যেটা করা যায় আর কি। ফ্লুইড ব্যবহার করা যাবে না। এই তুমি হালকা কাটাকাটি করো, এটা ব্যাপার না, বাট কাটাকাটিটা ঠিক করতে যায় ফ্লুইড ব্যবহার করতে পারবে না। তোমার খাতাতে যত কাটাকাটি কম হবে খাতাটা দেখতে তত সুন্দর হবে, তুমি মার্কসটা তো ভালো পাবা। তুমি একটু আস্তে লেখো, কেন এত হুড়োহুড়ি করে? তোমার ভুল করার কি দরকার? আর তোমরা যে ভুলটা করবা আমি জানি, তোমার বন্ধু এক জায়গায় কমার জায়গায় দাঁড়িয়ে দিছে, তুমিও দাঁড়িয়ে দিয়ে দিছো, এটা মিনিং চেঞ্জ হয়ে যাবে। বিরাম চিহ্ন খুব ইম্পর্টেন্ট। প্রশ্নের উত্তর কতটুকু লিখতে হবে? যতটুকু লিখলে তোমার তারা যা যা চাইছে তা গুছিয়ে আনা যায় ততটুকুই হবে। ভাইয়া লেখার একজনে বলছে লেখার নির্দেশনা সহ অতিরিক্ত করে কি আলাদা করে পয়েন্ট লেখা যাবে কিনা? যে নির্দেশনাগুলো দিয়ে দিছে তুমি সেগুলোর লাইনটা নড়ে গেছে, ওইদিকে নড়ছে মনে হয়। এইদিকে নড়ছে, এখন লাইন আসে নাই তো, আস্তে আস্তে। আচ্ছা, তোমাদেরকে যে কি বলে অতিরিক্ত ভূমিকা বা উপসংহার, অ্যাকচুয়ালি দেখো তুমি উপসংহার নামক কোনো প্যারা লিখতে পারবে না। যেমন তুমি রচনার মধ্যে লেখো উপসংহার প্যারা লিখে একটা লেখো, সেটা লেখা যাবে না। বাট তুমি যদি এই কাজটা করো তোমার আনসার শেষ। এরপর তুমি একটা হালকা খালি স্পেস রেখে দেন একটা প্যারায় লিখে দিলা যে উপরে এই ব্যাপারটা তুলে আনা হয়েছে। এরপর আরেকটা প্যারায় লিখলা এই জিনিসটা তুলে আনা হয়েছে, আরেকটা প্যারায় লিখলা এই জিনিসটা তুলে আনা হয়েছে সারা সুবিধার্থে। এটা করা যাবে, বাট এটা লিখতে পারবে না উপসংহার এটা 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 নো, এভাবে করা যাবে না। একজনে বলছে নির্দেশনা অনুযায়ী 1 2 3 4 এভাবে পয়েন্ট করে ব্যাখ্যা করতে হবে। আমার মনে হয় না তুমি 1 2 3 4 আকারে ব্যাখ্যা করার প্রয়োজন আছে। 1 2 3 4 উল্লেখ করবা না, তুমি জাস্ট একটা আলাদা আলাদা করে প্যারা রাখবা, সেটাই বেটার। তার একটা হেডলাইন ইউজ করতে পারো, এরপর একটি স্পেস রাখতে পারো, প্রত্যেকটা অ্যানালাইসিস করার পর একটা স্পেস রাখতে পারো, এই কাজটা করতে পারো। কিন্তু আলাদা আলাদা করে 1 2 3 4 করে প্যারা দেওয়াটা আমার মনে হয় উচিত না, যদি তারা 1 2 3 4 করে বলে না দেয়। যেমন ফর এক্সাম্পল ওদের ফিজিক্সের একটা কোয়েশ্চেন, ফিজিক্সের কোয়েশ্চেনটার মধ্যে দেখা গেছে তারা ক থেকে উ পর্যন্ত দিছে। সো তুমি ক খ গ গ উ এগুলো কিন্তু উল্লেখ করতে হবে, না হয় কোন প্রশ্নে আনসার করতে হবে সেটা তুমি জানো না। বাট একটা কোয়েশ্চেনের মধ্যে যদি এমন হয়, কোয়েশ্চেন একটা যেমন বাংলার মধ্যে, সেক্ষেত্রে অনেকগুলো জিনিস আনতে বলছে, তুমি আলাদা করে প্যারা লিখতে পারবা। বাট এগুলোতে আলাদা করে তোমার এই যে কি বলে উপসংহার ভূমিকা এগুলো দেওয়া উচিত না। একজন বললো কলেজ থেকে কোনো নির্দেশনা এখনও দেয় নাই, তুমি কলেজের সাথে যোগাযোগ করো। একজন বললো ভাইয়া গ্রাফ কি আঠা দিয়ে লাগানো যাবে নাকি স্টাপলার করতে হবে? যেহেতু এটা একটা পরীক্ষার খাতা, সো স্টাপলার করতে হবে, আঠা দিয়ে লাগানো যাবে না। পরীক্ষার হলে কখনো আঠা দিয়ে খাতা লাগায় না, কারণ এইগুলো কিন্তু আবার কলেজ সংরক্ষণ করবে, এগুলা কলেজ সংরক্ষণ করবে। সো এমন কোনো কাজ করবা না যাতে করে এটা নষ্ট হয়ে যায়। একজন বললো ভাইয়া খাতায় FTO লেখাটা উচিত কিনা, প্লিজ টার্ন ওভার। আমার মতে
খাতায় এটা লেখাটা আমার কাছে কেমন জানি লাগে, আমি লিখি নাই কখনো জীবনে, আমি জীবনে কখনো পিটিও লিখি নাই। কেন, স্যার তো নিজেই জানে খাতাটা উল্টাইতে হবে, স্যারকে আবার কেন বলতে হবে প্লিজ টার্ন ওভার, নাকি এটা না বললে স্যার উল্টাবে না, এটা যার যার ব্যাপার, বাট আমি জীবনে কখনো এটা লিখি নাই। ভাইয়া সলিউশন দিবেন কখন? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে সলিউশনের ক্ষেত্রে আমরা নর্মালি গ্রুপ সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা টিচারে হেল্প করতে পারবো। যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমি হেল্প করব, ম্যাথের ক্ষেত্রে আমাদের মিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে, মিরাজ হেল্প করবে, তারপর হচ্ছে বায়োলজির ক্ষেত্রে মুন্নায় হেল্প করবে। এরকম আমাদের প্রত্যেকটা সাবজেক্টে এক একজন দায়িত্বে আছে। সো তোমরা প্রথম 10 জনে সাবমিট করার পর দেন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্রশ্ন না লিখে শুধু যেমন কয়ের উত্তর লিখলেই ভুল হবে না, বাট সৌন্দর্য রক্ষার্থে যদি তুমি এভাবে লেখো ক নং প্রশ্নের উত্তর, খ নং প্রশ্নের উত্তর দিয়ে একটা আন্ডারলাইন করো, এটা দেখতে সুন্দর না? আমি বারবার বলতেছি মনে করো পরীক্ষার খাতা, সো ওইভাবেই করো। বা পেন্সিল দিয়ে মার্জিন করলে কোনো সমস্যা, কোনো প্রবলেম হবে না, বাট কলম দিয়ে মার্জিন করাটা আমার কাছে ভালো লাগে। ভাই ফিজিক্স কবে দিবেন? আমি আগে যাচাই করতেছি তোমরা কেমন করতেছো, তোমরা সাবমিট করার পর আমি দিব। এখন আমি যদি বোর্ড থেকে দেওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে সলভ করে দিয়ে দিছি, তো তোমরা কি করছো? অ্যাসাইনমেন্ট আমার না তোমার। সো আগে তোমরা করবা, তোমাদের ভুলগুলো আমি ধরাই দিয়া ফাইনালি একটা জিনিস দিব। সো আগে তোমাদেরকেই করতে হবে। খাতায় কি পেজ নাম্বার দিতে হবে? না, খাতা তুমি যেহেতু স্টাফল করে দিবা, সো পেজ নাম্বার করার দরকার নাই। খাতায় তুমি স্টাফল করতে হবে, খাতা মাস্ট স্টাফল করতে হবে। খাতায় স্টাফল করে দিবা, সেক্ষেত্রে পেজ নাম্বার দেওয়ার কোনো দরকার নাই। ভাইয়া গ্রাফ খাতায় করা যাবে না? গ্রাফ বললাম তো, এটা তো আমরা যারা পড়ায়, যে সাবজেক্ট পড়ায় সেই সাবজেক্টে গ্রাফগুলা কোনটা গ্রাফ পেপারে রাখতে হয়, কোনটা জেনারেলি রাখতে হয় সেটা তারাই বলে দেয়। সো আমার এটা নিয়ে কথা বলার আসলে প্রয়োজন নাই। মার্জানা মেহরিম ভাইয়া দেওয়ার পর আমি কি করব? তুমি মনে করো পোস্ট দিলা, পোস্ট দেওয়ার পর তোমার ওইখানে অনেকে দেখবে, দেখার পর তারা যদি দেখে কোথাও ভুল আছে, ভুলগুলো ধরাই দিবে। ভাইয়া আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? অবভিয়াসলি ইফতেখার হোসেন ইমু সার্চ মারলেই পাবা, লার্ন উইথ মডুলার সার্চ মারলেই পাবা, দুইটা আছে। ভাইয়া পুরা খাতা কি পিন করবো নাকি সেলাই করবো? তোমাকে সেলাই করার প্রয়োজন নাই, তুমি পিন করবা, স্টাবল করে দিবা। ভাইয়া গ্রুপটা কখন দিবেন? এই লাইভ শেষ করার পরপরই আমি একটা পোস্ট দিব। লাইভ শেষ করার পর 5 মিনিট পরে পেজটা তুমি আবার ঘুরে দেখিও, অথবা পেজটা ফলো করে রাখলে তুমি তো এমনিই নোটিফিকেশান পাবা। উভয় পেজে লেখা যাবে কি না বারবার বলছি। ইউটিউব চ্যানেল আছে কি না? আছে, দুইটাই আছে। ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক গ্রুপ আছে, আমাদের কোচিংয়ের মডুলাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার নামক গ্রুপ আছে, যে গ্রুপে তো আমরা ফ্রি ক্লাসগুলো নিই। ফেসবুক চ্যানেল আছে ইফতেখার হোসেন ইমু, আরেকটা আছে তোমার লার্ন উইথ মডুলাস। স্যার একজনের অ্যাসাইনমেন্ট দেখছি ও মার্জিন করছে নীল কালি দিয়ে, তাহলে ভিন্ন কালি দিয়ে মার্জিন করতে পারবো? ভিন্ন কালি দিয়ে মার্জিন করলে সমস্যা নেই তো, তবে সেটা যাতে লাল কালার না হয়। খাতা কি খামে করে দিব? খাতা খামে করে দিবে যদি কেউ কুরিয়ার করো, সেক্ষেত্রে তো খামে করতে হবে। আর যদি কেউ কলেজে যাইয়া দাও, সেক্ষেত্রে খামে তো করার দরকার নেই। বায়োলজির চিত্র কি পুরো পেজে আঁকতে হবে? তুমি যতটুকু বড় চিত্র আঁকলে এটি স্পষ্ট বোঝা যায়, ততটুকু চিত্র মোর দেন এনাফ। একজন বললো ভাইয়া 10 জন পোস্ট করার পর কি আপনারা আবার দিবেন? হ্যাঁ, 10 জন পোস্ট করার পর আমরা দেখবো, সেখানে তোমরা নিজেরা কমেন্ট করে দেখবা, কারো ভুল থাকলে তুমি ধরাই দিবা। অবশ্যই তোমার যদি চোখে কোনো ভুল ধরা পড়ে তুমি ধরাই দিবা, দেন হচ্ছে তারপর হচ্ছে আমরা একটা ফাইনালি সলভ দিব। সেক্ষেত্রে হচ্ছে আমরা শুধু গ্রুপ সাবজেক্টগুলো সলভ দিব, কারণ আমাদের এখানে তো কোনো মনে করো বাংলা ইংলিশ বা মানে গ্রুপ সাবজেক্টের বাইরে কোনো টিচার নাই। যেমন তুমি হেল্প পাবো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, আইসিটি, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে তুমি হেল্প পাবা। ভাই আপনার কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত বললে ভালো হতো। আমাদের তো কোর্স হচ্ছে তোমার এইচএসসি ফার্স্ট ইয়ারের সবগুলো কোর্স আছে, সেকেন্ড পেপারের সবগুলো কোর্স আছে, তারপর হচ্ছে তোমার তুমি চাইলে স্পেসিফিক কোনো অধ্যায়ের কোর্সও কিনতে পারবে। আমার কোর্সগুলো আমি অধ্যায় ভিত্তিক বিক্রি করি, মানে তোমার
ফিজিক্স পাসওয়ার্ডের এই অধ্যায়টা লাগবে কিনতে পারবা, আইসিটির এই অধ্যায়টা লাগবে কিনতে পারবা, ম্যাথের এই অধ্যায়টা লাগবে কিনতে পারবা, আবার ফুল কোর্স লাগবে কিনতে পারবা, শর্ট কোর্স লাগবে কিনতে পারবা, সব কিছু রাখা হয়েছে তোমাদের জন্য, টেনশন নিও না। আর যদি আদার্স কোনো কিছু কোর্স বিষয়ক কোনো কিছু জানতে হলে এই যে পেজ থেকে লাইভে আসছি ইফতেখার হোসেন ইমু, এই পেজে তুমি মেসেজ করলেই রিপ্লাই পেয়ে যাবা, মানে যদিও রিপ্লাই পেতে একটু দেরি হতে পারে। স্যার অফলাইন কবে পড়াবেন? আই ডোন্ট নো, আমি জানি না আমি কখন অফলাইন শুরু করতে পারবো। আমাদের এভরিথিং ডিপেন্ডস অন গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্ট পলিসির উপর সব কিছু ডিপেন্ডেন্ট। দেখে দেখে লিখলে নাকি অ্যাসাইনমেন্ট বাদ, গাইড বই না দেখে লিখবো কেমনে, এটা নিয়ে আমি শুরুতেই কথা বলছি। লাইভের শুরুতেই দেখলে তুমি পাবা কিভাবে, শুরুতে না মাঝামাঝি, কিভাবে দেখে 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 লিখেও না দেখার ভান করে মার্কস পাওয়া যায়। ভাই আপনার ফোন নাম্বারটা দেন। আমার ফোন নাম্বার পাবলিকে দিব, আচ্ছা দিয়ে দিই, 01768240303। দাঁড়াও আমি এটা কমেন্ট করে দিই, এভাবে বলা উচিত না, পরে আবার সবাই বিরক্ত করবে। এই কারণ ছাড়া কেউ কল দিবা না, মেসেজ দিবা যে, ও কারণ ছাড়া মেসেজ দিবা না, 7682400303। আর একবারে বেশি কেউ কোনো কল দিবা না যদি প্রয়োজন হয়, কারণ তুমি যদি দেখো আমি তোমার 07682 যদি দেখো তুমি, আমি অলরেডি কমেন্ট করে দিচ্ছি, যদি কেউ দেখো যে আমি তোমার একবারে কল করার পর আমি রিসিভ করি না, দ্যাট মিনস আই এম বিজি। তো আমি যদি বিজি হই তোমার কাছে পরবর্তী কল চলে যাবে যদি আমার নাম্বারে কল ঢুকে, কারণ আমি ব্যাক করি, তোমাদের জন্য আমি মিনিট কিনে রাখি। হ্যাঁ আর বলতে পারবো না, আমি কমেন্ট করছি, নাম্বারটা আমি কমেন্ট করছি। এই কল দিলে খবর আছে, কল দিয়ে ফাইজলামি করবো না কেউ। আমি ভুল কাজ করে ফেলছি, কেন লাইভে আমি আমার নাম্বারটা বলতে গেলাম। এই মেসেজ, তোমরা মেসেজ দিবা, কল দিবা কেন প্রতিটা? আচ্ছা এই একজনে বললো প্রতিটা অ্যাসাইনমেন্টের জন্য একটা করে কভার পেজ দিতে হবে, অবভিয়াসলি, কারণ প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে তোমার অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে। সো প্রত্যেকটার জন্য একটা করে কভার পেজ, এর মানে তুমি টোটাল 60টা অ্যাসাইনমেন্ট দিবে 60টা কভার পেজে, 60টা স্টাবলে, 60টা আলাদা আলাদা স্টাবল করা হবে। প্রতি সপ্তাহে কয়টা পরীক্ষা দিতে হবে? প্রতি সপ্তাহে 2টা দিতে হবে। হ্যাঁ এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ এভরিথিং আছে, সব কিছু আছে। ভাইয়া আমি আপনার সাথে প্র্যাঙ্ক করব, প্র্যাঙ্ক করে লাভ নাই, আমার সাথে আননেসেসারি কল করলে সাথে সাথে কল কেটে দেওয়া হয়। লাইভটা কি রাখবেন নাকি ডিলিট করে দিবেন? অবভিয়াসলি রাখবো, অনেকের হেল্প হইতে পারে এই লাইভটা থেকে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো, না হয় আমি শেষ করে দিই। ভাইয়া আপনি শেষ নাম্বার দিয়ে ভুল করলেন। আমার নাম্বার তো এমনিতে পাবলিক, আমার কার্ডে নাম্বার আছে, আমার আইডিতে নাম্বার আছে, আমার পেজে নাম্বার আছে, সব জায়গায় নাম্বার আছে। এই যে সকল প্রশ্নের উত্তর দিয়েছি সেগুলো আমি আর দিব না। একজন বলে বিকাশ হ্যাক করবে, লাভ নাই বিকাশ হ্যাক করে। এই শেষ তো একজন বলে ভাই 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা 13 মিনিট। আমি তো 30 মিনিট কথা বলছি, এরপর তো তোমাদের কোয়েশ্চেনে আনসার দিচ্ছি। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু বিজি আছি। অনেকেই মেসেজ দিয়ে আমার রিপ্লাই পাচ্ছে না এই কয়েকদিন। হ্যাঁ আমি জানি, আজকে রাতে সবারই রিপ্লাই দিব না ইনশাল্লাহ। সরলরেখার কোর্সটা রাখেন, আমি আসলে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছি, ওইখানে সরলরেখার কোর্সটা রাখা যাচ্ছে না। নতুন নিউ ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু করবো, ওই কারণে SSC 21 বেসের ক্লাস শুরু করব রবিবার থেকে, SSC 21। ভাই আপনার চশমার পাওয়ার কথা, এটা কোন ধরনের কোয়েশ্চেন? বিকাশ থেকে নাহিদ বলতেছি, বলে লাভ নাই। ওকে তাহলে হ্যাঁ আপনার ব্রেন হ্যাক করবো। আমার ব্রেন হ্যাক করলে দেখবো যে খালি মাথা ঘুরাচ্ছে, সারাদিন মাথায় ঘুরায়, কিছু মনে থাকে না আমার। আমি SMS দিছি, আপনি রিপ্লাই দেন নাই অলরেডি,
হ্যাঁ আসলে এটা এটা হয় আসলে আমি কাজের সময় ফেসবুকে থাকি না বা মনে করো রিপ্লাই দেওয়া হয় না খুব একটা। সো সো রিপ্লাই তবে 10 দিন পরে হলেও তুমি রিপ্লাই পাবা, স্বাভাবিক। তবে আবার কেউ এই যে সতর্ক করে দিচ্ছি, মেসেঞ্জারে কেউ কল দিবা না, মেসেঞ্জারে কেউ কল দিবা না, এই কলগুলো ভয়ঙ্কর। অনুমতি ছাড়া মেসেঞ্জারে কল দেওয়া উচিত না। আচ্ছা গ্রুপটা দিয়ে দিব আমি এখনই। ভাই আপনি মিঙ্গেল কবে, এটা আল্লাহর উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা এই আমি শেষ করে দিচ্ছি, হ্যাঁ শেষ করে দিচ্ছি, অলরেডি সবাই চলে গেছে, আমিও চলে যাই আস্তে আস্তে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমি চেষ্টা করছি যে তোমাদের কাছে ইম্পর্টেন্ট জিনিসগুলো ধরে তুলতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেকে সালাম দিছে, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।